$10 মিলিয়ন বাংলাদেশের জন্য দেওয়া কোনো ব্যাপার না। আসলে উদ্যোগটা নেই কেন? কেন এই সংকটটা তৈরি হচ্ছে? আর কি কোনো কারণ আছে? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। আমরা কত বড় বিপদে পড়তে যাচ্ছি? আসলে কি সংকট আছে? কতটা ভয়াবহ হবে? সরকার তো বলছে সংকট নেই, আমরা কি না খেয়ে থাকবো? গরিবের সংখ্যা অনেক আরো বেড়ে যাবে, রেমিটেন্স প্রবাহ অনেক কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে সামনে। অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আর কি বিকল্প আছে? এগ্রিকালচারে কি অবস্থা হবে? সরকারের কি করার আছে? আলাপের ফ্ল্যাগশিপ পডকাস্ট কথা চলুকে স্বাগত জানাচ্ছি। আমি আহরার হোসেন। আজ আমাদের অতিথি ডক্টর মোস্তফা আবিদ খান। তিনি বাংলাদেশ সরকারের ইআরডি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সেটির একটি প্রজেক্ট সাপোর্ট টু সাস্টেনেবল গ্রাজুয়েশন, এই প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। একসময় বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য ছিলেন ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক এবং ভারপ্রাপ্ত সিইও। তিনি জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে মিনিস্টার হিসেবে কাজ করেছেন, ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের, এবং একই সাথে তিনি এখন বেসরকারি সংস্থা পিআরআই এর একজন সিনিয়র ফেলো হিসেবেও কাজ করছেন। তার অনেক পরিচয়। তার সঙ্গে মূলত আমরা কথা বলবো অর্থনীতি, মূল্যবৃদ্ধি, ট্রেড, ফরেন পলিসি, এইসব ব্যাপার নিয়ে। ধন্যবাদ ডক্টর খান আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ করার আছে, বিশেষ করে ট্রেড নিয়ে আলাপ করার আছে, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আলাপ করার আছে। কিন্তু শুরু করতে চাই একটা জনপ্রিয় বিষয় নিয়ে। এখন বাংলাদেশের সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে জ্বালানির মূল্য, জ্বালানির প্রাপ্যতা, এবং বলা হচ্ছে খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে। আপনি যদি হয়তো খেয়াল করেন, গত রবিবার, আজ আমরা কথা বলছি, আজ হচ্ছে মঙ্গলবার, গত রবিবার বাংলাদেশের অর্থমন্ত্রী তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, আশঙ্কা না, তিনি এক ধরনের নিশ্চিতভাবেই বলেছেন যে সামনের দিকে বাংলাদেশে খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাবে এবং পণ্য মূল্য বেড়ে যাবে, এবং নানা জায়গায় পণ্য মূল্য বৃদ্ধির নজির দেখা যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে সয়াবিন তেলের দাম খুব ধাই করে বেড়ে যাচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশের সেনাবাহিনী এবং র্যাব, যারা সয়াবিন তেল মজুত করে, এরকম মানুষকে ধরার জন্য অভিযান শুরু করেছে, এরকম খবর পাচ্ছি। হচ্ছে কি আসলে? আসলে প্রবলেমটা হলো যে এই জ্বালানি তেলের যে সংকট শুরু হয়েছে, এর কারণে তো সব বাড়ার কথাই আর কি। যেটা সরকার যদিও একটা সিদ্ধান্ত নিয়েছেন জ্বালানি তেলের দাম, কিন্তু তারা বাড়ার নেই। তারা আপাতত এও বলেছেন যে তারা না বাড়াতে বাধ্য। এটা তো হবে না যে না বাড়িয়ে থাকতে পারবেন। বাড়াতে আমার ধারণা যে বাড়ার নেই, কারণ যে কিছু কিছু ক্ষেত্রে তো তারা একসময় প্রফিটও করেছে। পিপিসি সরকার তো দাম নির্ধারণ করেছে, হয়তো অনেক সময় কম দাম ছিল, সেই সময় প্রফিট করেছে, অনেক সময় ভর্তুকি দিয়েছে। এই পলিসি সরকার কিন্তু অনেক দিন ধরে চালাচ্ছে, যে কোনো সময় ভর্তুকি দিচ্ছে, কোনো সময় প্রফিট করছে। তা এখন হয়তো ভর্তুকি দেওয়ার জন্য চিন্তা করেছে, ঠিক আছে আমি 1 মাস চেষ্টা করি ভর্তুকি দিয়ে, যদি এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে হয়তো তারা দেখো আলটিমেটলি বাড়াতে হবে। এই পরিস্থিতি চলতে থাকে তাহলে বাংলাদেশ সরকার আইএমএফ এর একটি প্রোগ্রামের আওতায় আছে, যেখানে শর্ত আছে বাংলাদেশের জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসে অ্যাডজাস্ট করতে হবে। মাসে সেটা করা হলো না। সামনের মাসে আইএমএফ এর ঋণের কিস্তি ছাড় করানোর কথা আছে। সেখানে যে কি এই ইস্যু নিয়ে বাংলাদেশ প্রবলেমে পড়বে? এই যে জ্বালানি তেলের দাম পড়তেও পারে, নাও পড়তে পারে, কারণ এটা তো আসলে একটা বৈশ্বিক সংকট, কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করছে না। এখন আপনি যদি চিন্তা করেন যে বেশি বাড়াবে, তাহলে কিন্তু একটা হিউ অ্যান্ড ক্রাই শুরু হয়ে যাবে। আপনি জানেন তো পাকিস্তানের দাম বাড়িয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু অনেক বিক্ষোভ চলছে। সরকার কিন্তু এই দিকেও তো চিন্তা করতে হবে, পাবলিক কনসার্ন চিন্তা করতে হবে। আমার ধারণা সরকার যেটা চিন্তা করেছে, ঠিক আছে এখন আমি 1 মাস একটু দেখি কি দাঁড়াচ্ছে। যদি 1 মাসের মধ্যে সেটেল হয়ে যায়, সমস্ত পরিস্থিতি যদি আবার নর্মাল হয়ে যায়, তাহলে তো আবার অত বেশি দাম বাড়াতে হবে না। মানুষের তো অনেক স্ট্রাগল হচ্ছে। মানুষ তো সরকার আজকেও ইনফ্যাক্ট জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী সংসদে বলেছেন যে তেলের কোনো সংকট নেই, যথেষ্ট সেটাই তো প্রস্তুতি আছে। কিন্তু রাস্তাঘাটে আমরা যখন পেট্রোল পাম্পগুলোতে লাইন দেখি বা ডিজেলের জন্য হাহাকারের কথা শুনি, সেটা তো বুঝতে পারছি না ঘটনাটা কি হচ্ছে। এবং এর মধ্যে আবার কিছু লোক ধরছে, হোর্ডিং করছে, তাদেরকেও ধরছে। কোনো মতেই বুঝতে পারছি না যে কেন এই সংকটটা তৈরি হচ্ছে। এটা আমি জানি না, এটা আমার ধারণা এখনো পর্যন্ত আসেনি যে কিভাবে সংকটটা তৈরি হচ্ছে আর কি। এটা কি হোর্ডিং হচ্ছে কি হচ্ছে না, কি ধরে রাখছে দাম বৃদ্ধির জন্য?
একবার চিন্তা হয়েছে কি জেনে, যেমন চিন্তা করেছিলাম যে দাম যদি না বাড়ায়, তারা যারা যারা মজুত করছে তারা তো ছেড়ে দিতে বাধ্য থাকবে, এটা হতে পারে। আর একটা হলো যে দাম যদি বাড়ায়, তারা কী হবে, তারা তখন দেখি লাভ হয়েছে তখন ছেড়ে দেবে, তারা হয়তো একটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারে। কোনটা কোন দিকে কারেক্ট হবে সেটা তো কেউ জানে না। সরকার এইভাবে চিন্তা করেছে যদি দাম না বাড়ায় জনগণের উপর চাপ কমবে, প্লাস যে হোর্ডিং যারা করছে তারা বাধ্য হবে ছেড়ে দিতে, কারণ দাম বাড়ছে না, বাধ্য হবে। তো সব দিক দিয়েই তো মনে হয়েছিল একটা পর্যায়ে আসবে, কিন্তু আমি যেটা হোর্ডিংটা হয় কিভাবে, মানে বিশেষ করে জ্বালানি এই একটা পণ্য, এটা তো পুরোটাই সরকার নিয়ন্ত্রণ করে, যে প্রতিষ্ঠানগুলো এই সাপ্লাই চেইনের সাথে যুক্ত, এগুলো তো না, ডিলারশিপ সরকারি, তো প্রাইভেট সেক্টরে আছে, ডিলারশিপ তো সরকার মানে নিয়ন্ত্রণ। সেখান থেকে তাহলে হোর্ডিং সেখান থেকে হতে পারে। আপনি এর শুনেছি যে তেল নিয়ে তারপর মজুত করে, এরকম হতে পারে। এই যে এত এত ব্যবস্থা, এই যে এমনকি পেট্রোল পাম্পগুলোতে একজন অফিসার নিয়োগ করা হলো যারা এগুলো মনিটর করবে, তারপরও এইরকম অবস্থা হয়ে গেল। মানে আর এই যে হোর্ডিং এর কথা আপনি বলছেন, আর কি কোনো কারণ আছে নাকি সরকার আসলে সংকট অস্বীকার করছে? দ্যাটস এ বিগ কোশ্চেন। এটা আমি ঠিক নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না কী কারণে হচ্ছে। এটা আসলে একটা বিরাট কোশ্চেন আর কি, যে আসলে কি সংকট আছে, আসলে কি সরকার তো বলছে সংকট নেই, এবং আপনি মানে ইভেন সেটাই বলেন, বিপিসির চেয়ারম্যানও বলছে যে সংকট নেই। আমাদের কিন্তু যে আমাদের তো তেল আসছে না আসছে সেটা তো আমাদের বিভিন্ন জায়গায় রিপোর্ট আসছে। ইটস নট অনলি বিপিসি, আমার চিরাং পোর্ট অথরিটি বলছে যে জাহাজ এসছে, কে আসেনি, সব জায়গা থেকে বলছি। সেই জন্য বলছি যে কেন এটা হচ্ছে মজুদ থাকার পরেও, যে সরকারের ভাষ্য অনুসারে, তাহলে তো এটা কোনো মতে হওয়ার কথা না আর কি। এখন বুঝতে পারছি না যে কোনো কারণে হচ্ছে কিনা। আপনার হয়তো রিপোর্টগুলো চোখে পড়েছে যে কয়েকদিন আগে লন্ডন ভিত্তিক বেশ কয়েকটি বৈশ্বিক গণমাধ্যম, টেলিগ্রাফ এবং অন্যান্য পত্রিকা লিখেছিল যে এই যে যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের, সবচেয়ে প্রথম বলি হচ্ছে বাংলাদেশ, প্রথম শিকার বাংলাদেশে পরিণত হয়েছে যে জ্বালানি সংকটের। এটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। বাংলাদেশ শেষ 6 বছর আপনি যদি দেখেন, প্রতি 2 বছর পর পর একটা বড় বড় ঝাঁকুনির মধ্যে 2020 কোভিড, 2022 রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 2024 বাংলাদেশে একটা বড় রাজনৈতিক তোলপাড় হয়ে গেল, একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। তারপর হচ্ছে এই 26। এবং আমি একটা জায়গায় পড়ছিলাম যে 1974-এ যে বাংলাদেশে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল, 79 এবং পরে 22 সালে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই 3টা সংকট যোগ করলে এখনকার সংকট সেই 3টা সংকটের সমান। আসলে আমরা কত বড় বিপদে পড়তে যাচ্ছি। এটা নির্ভর করবে কতদিন স্থায়ী হয় যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো এখনো চলছে। ওটার ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশ মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছিল। ওটা একটা পর্যায়ে চলে এসেছিলো, অনেক কিছু সাপ্লাই চেন অনেক কিছু স্ট্যাবল হয়েছিল। ভাইকে একটা সংকট তো না, কিন্তু সাপ্লাই চেন তার নিজস্ব পথ খুঁজে বের করে, এটা যে কোনো জায়গায় যে কোনো, সে একটা খুঁজে বের করেছিল, সেটেল হয়ে গেছিলো। এখন নতুন একটা হয়েছে, এবং এটা কিন্তু খুবই প্রবলেমটা কি, এটা কিন্তু তখনকার মতো না। এটা কিন্তু তখন যেমন টুইট কোনো কিছু আমরা পাচ্ছিলাম না, আমাদের অন্য সোর্স খুঁজতে হয়েছে। এখন কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হলে এবং অয়েল প্রোডাকশন যদি কমে যায়, তাই এটা সরাসরি ইম্প্যাক্ট পড়বেই। এটার তীব্রতা অনেক বেশি, এটা কিন্তু এত সহজ না, তীব্রতা অনেক বাড়বে এটা। এখন সবার জন্য যেটা দরকারি, এবং সবাই কিন্তু এটা চেষ্টা করছে যে আপনি যেন এই যুদ্ধ যত তাড়াতাড়ি বন্ধ করা যায়, এটাই হলো ইস্যু। এখন আমরা এটার জন্য অপেক্ষা করছি যে কবে বন্ধ হবে। এখন আমরা দেখছি যে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই উদ্যোগের যদি ফলে কিছু হয়, হ্যাঁ, তাহলে হয়তো আমরা, ধরুন তর্কের খাতিতে যুদ্ধ বন্ধ হলো না, তাহলে আমরা তো যুদ্ধের পার্টনার ডিরেক্ট, আমরা কোনো দলের নাই। মানে আমি যদি আপনাকে বলি যে ফুড ফাও, যেটা জাতিসংঘ সংস্থা, তাদের যে ফুড প্রাইস ইন্ডেক্স, তাদের গত ফেব্রুয়ারি মার্চে সেই ইন্ডেক্সে বলছে যে 2.4% ফুড প্রাইস বেড়েছে। আমাদের গত 24-এর পর থেকে বাংলাদেশে এলসি খোলার উপর আপনি জানেন যে অলমোস্ট সব জায়গায় বিধিনিষেধ, ডলার ক্রাইসিস এবং নানা কারণে। সেখানে বাংলাদেশে খাদ্যের এলসি অনেক বেড়ে গেছে, এবং বিশ্বব্যাংকের যে ইনফ্লেশন ইন্ডেক্স, সেখানে ফুড ইনফ্লেশন ইন্ডেক্স, সেখানে বাংলাদেশ বেশ কয়েক মাস ধরে রেড ক্যাটাগরিতে আছে। সবচেয়ে মনে হয় খারাপ হচ্ছে যে পার্পল,
30%-এর উপর যাদের থাকে, তাদের মধ্যে ইরান আছে, জাম্বিয়া আছে, টার্কি, মালাউই, বাংলাদেশ আছে হচ্ছে রেড ক্যাটাগরিতে। এবং এই মুহূর্তে বাংলাদেশের ফুড ইনফ্লেশন গত ফেব্রুয়ারিতে ছিল 9.3%। বার্তাটা কি আসলে এখানে? মানে আমাদের কি খুব, মানে যেটা বললাম তর্কের খাতিরে যুদ্ধটা হচ্ছে না, মানে আমাদের জন্য তাহলে কতটা ভয়াবহ হবে? আপনি যদি একটু উদাহরণ দিয়ে বলেন যে মানে আমাদের জিনিসটা যেটা এবং এখন ডিজেল নাই আমাদের, ক্রপেও হয়তো আমি জানি না, হয়তো ডিজেল যদি আরো খারাপ অবস্থা হয় ক্রপও তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, চিন্তা করেন বাংলাদেশে কিন্তু জ্বালানি যদি বলি এনার্জি কিন্তু ইটস হার্ট অফ দি ইকোনমি। আমরা যদি কেউ মানে এনার্জি মানে ফুড সিকিউরিটির কথা বলি না, ফুড হলো সিকিউরিটি, এনার্জি সিকিউরিটির কথা বলা হয়। কারণ এনার্জি যদি না শর্টেজ হয় তাহলে কিন্তু আমাদের সব কিছু ধসে পড়বে। খেয়াল করেন যে 1 নম্বর হলো যে দেখেন এনার্জির উপর নির্ভর করে সমস্ত ইন্ডাস্ট্রি এনার্জির উপর নির্ভরশীল। আমাদের গ্যাসের কিন্তু প্রোডাকশন দিন দিন কমছে, বাড়ছে না। ঠিক আছে, আমদানি করি এখন গ্যাস। এখন অনেক আমদানি, এলএনজি আমদানি করি, এলপিজি আমদানি করছি। হ্যাঁ, এগুলো যদি আমাদের কমে যায় তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলো ধসে পড়বে। ইটস নট অনলি গাড়ি তো একটা গাড়ির ডিমান্ড তো অনেক কম, কিন্তু আমাদের এটা তো সাপ্লাই চেইনেরও গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, সাপ্লাই চেইন পুরো জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিগুলোর জন্য দরকার। আমার ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য দরকার, যেটা আমার ইন্ডাস্ট্রিতে সরাসরি মেজর পর্শন যার কনজাম্পশন, সব মিলিয়ে তো আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মনে করেন যে গ্রামে এগ্রিকালচার ডিজেল যদি না পায় তাহলে আমাদের কী করে হবে, সব সেচ টেচ এগুলো কীভাবে হবে? সব কিছু মিলে কিন্তু ইটস এ ব্লাড, এনার্জি কিন্তু ব্লাড, ওই সব জায়গায় ছড়ায় পড়বে। এখানে যদি আমরা কোনো ধরনের প্রবলেমে পড়ি তাহলে কিন্তু আমাদের ওভারঅল সিচুয়েশনটা খারাপ হবে। এবং আপনি দেখবেন ইটস নট, এটা অনলি ইনফ্লেশন না, জিডিপি গ্রোথ রেটে আমাদের প্রবলেম শুরু হবে। ইনফ্লেশন তো হবে, জিডিপি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কি ভোগান্তি হবে সেটা আমি একটু শুনি আপনার কাছে। জিডিপি, ইনফ্লেশন এগুলো সব বড় বড় ভারী কথা, আপনি বলেন। সেভিংস অনেক কমে যাবে। আপনি একজন গরিব লোক চিন্তা করে দেখেন, যার যত সেভিংস আছে করতে পারে, মনে করেন যে আমার সারপ্লাস আছে, আমার প্রতি মাসে সারপ্লাস থাকে 10 টাকা, সেটা আমার পারবো না। যে একবারে দিন আনে দিন খায়, সে দিন আনে দিন খেতে পারবে না। আমাদের গরিবের সংখ্যা অনেক আরও বেড়ে যাবে। মানে সেটাই তো বলছি যে আপনাদের ইনফ্লেশনের একটা প্রভাব তো থাকবেই। এবং প্রবলেমটা হলো যে আপনি যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, কার্যকর, তখন তো আপনার কী হবে? আপনার ইনকাম তো কমে যাবে। আমাদের তো আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো তো অনেক সেভিংস নাই তার কি হবে? হ্যাঁ, সেভিংস না, তার তো অবস্থা আরও খারাপ হবে। যার সেভিংস নাই, যার সেভিংস আছে সে তো তার সেভিংস কমবে, আর যার সেভিংস দিন আনে দিন খায় তার তো অবস্থা খুবই খারাপ হবে। সে তো তখন মিনিমাম কত লোক পেতে পারে, মানে যারা দরিদ্র ইয়েটা আরও তার ওই নিচের লেভেলে সে চলে যায়। আপনি বাজারে যান, নিজে বাজারে যাই, বাজারের অবস্থা কি বলেন তো একটু, কি দেখেন? মানে আমি একজনের সাথে কালকেই কথা বলছিলাম, উনি একজন রিটায়ার্ড শিক্ষক, উনি বাজার করতে ভালোবাসেন, নানা রকম মাছ দেখে দেখে কেনেন, এবং তিনি বলছিলেন যে আমি এরকম কোনো দেখিনি বাজারে নাই মাছ, বিকজ মেবি সাপ্লাই চেইন। ঢাকায় তো উনি বাজার করেন, হয়তো ট্রাক কম আসছে কারণ ডিজেলের একটা সংকট আছে। এখনই তো প্রভাব, ওনার ভাষা অনুযায়ী প্রভাব দেখা দিতে শুরু করেছে। আমি যদি আপনার অভিজ্ঞতা শুনতে চাই যে আপনি আমি যেমন দুই ধরনের বাজার করি। একটা হলো সপ্তাহে ধরে বাজার করি, আর একটা একটা মাসের বাজার করি। মাস মানে কি 1 মাসের জন্য যেগুলো কিনবো। আপনি দেখেন, আমি আগে 1 মাসের জন্য আমি যদি মনে করেন 2020 সালে যদি কিনতাম, আমার লাগতো কত জানেন? কত? 2 থেকে 2,500। এখন কত লাগে? এখন লাগে হলো 8,000। 400% ইনফ্লেশন। এটাই তো চিন্তাই করা যায় না, এত বেড়েছে, এখন এত লাগে। মানে ইয়েটা আমি সত্যি করে বলেছি যে আমি তখন সরকারি চাকরি করতাম, তখন তো আমার আয়ও সীমিত ছিল, তা তখন 2,000 টাকা লাগতো। এখন একটু প্রজেক্টে আছি, কনসালটেন্সি করছি, সেই জন্য আমার একটু আয় বেশি, সেই জন্য হয়তো গায়ে লাগছে না। কিন্তু চিন্তা করে দেখেন, যে সরকারি চাকরি করছে এখনও, তার কিন্তু গায়ে লাগছে, তার কিন্তু ইনকাম একই লেভেলে আছে। সরকারি চাকরি কেন, প্রাইভেট চাকরি তো বেতন খুব একটা বেশি, তার অর্থে তো আয় কারো বাড়েন, আয় কিন্তু কারো বাড়ে নেই। আমি যদি দেখি প্রাইভেট সেক্টরে, আমি তো দেখি তাদের আয় যে খুব একটা বেড়েছে তা না। আয় তো আসলে কমে মানুষের, ইনফ্লেশন বাড়লে তো আয় কমে যায়। আয় কমে যায়, মানে রিয়াল ইনকাম তো অনেক কমে গেছে, প্রত্যেকের রিয়াল ইনকাম কমে গেছে।
অনেক কমে গেছে। আপনি এর মধ্যে ডলার ইনফ্লেশন হয়েছে না, 1.5 গুণ হয়েছে ডলার এই 2000 থেকে ইয়েতে 1.5 গুণ। 70 থেকে 80 টাকা ছিল একসময় ডলার দাম, এখন হ্যাঁ। কত 120 টাকা। 122 টাকা 23 টাকা। তাহলে বুঝতে পারছেন ওটার ইম্প্যাক্ট আছে। এবং বাংলাদেশে মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু টোটাল ইকোনমিটা কিন্তু আমদানি নির্ভর। আমাদের অন্য লোকজন বলে না আমদানি করা খারাপ, কিন্তু ভুল বলে। আমদানি যদি বন্ধ করে দেয় তাহলে তো আমার ইকোনমিতে ধস নামবে। আমার মনে আছে কোভিডের সময় আমি তখন ছিলাম, আমার 15 দিন পর হিসাব করতে হতো কত এলসি খোলা হয়েছে, কত আসছে। কারণ আমদানি যদি বন্ধ হয়ে যায় আমার এক্সপোর্ট কমে যাবে, আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি চলবে না, কিচ্ছু হবে না। আমাদের বন্ধ হয়ে যাবে, এগ্রিকালচার বন্ধ হয়ে যাবে। অত আমদানিটা আমরা কিন্তু পুরোটাই আমদানি নির্ভর। এখন আমদানির কি অবস্থা? এখন আমদানি আমি দেখলাম যে আমি জানুয়ারি পর্যন্ত দেখলাম যে আমদানি বেড়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু যেমন মনে করেন ইন্টারেস্টিং ব্যাপারটা ব্যাক টু ব্যাক এলসি ওটা কমেছে। ওটা কমেছে মানে কি জানেন? মানে আমাদের এক্সপোর্ট কমছে। ব্যাক টু ব্যাক এলসি তো এক্সপোর্টের জন্যই করে। ব্যাক টু ব্যাক এলসি কমে গেছে মানে হলো আমাদের এক্সপোর্টের উপরে হচ্ছে, ইম্প্যাক্ট হচ্ছে, এবং এক্সপোর্ট আসলে কমছে। আমাদের তিনটি প্রবলেম, ইটস নট অনলি আমরা কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু অনেক ধরনের চেঞ্জ আসছে, এবং এটার ইফেক্ট কী হয়েছে, এই যে ট্রাম্পের ট্যারিফ যেটা পোস্ট, এটার কারণে যেটা হয়েছে এদিকে ইন্ডিয়া এবং চায়নার উপরে বসছে, এবং এটার কারণে হয়েছে কি যে হয়তো আমেরিকা আমি সেটেল করতে পারবো, কিন্তু ইউরোপে আমাদের চাপ বেড়েছে, ইউরোপে আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে। দ্যাটস এ বিগ প্রবলেম। এবং এটা আরও নতুন আকার ধারণ করবে যখন আমাদের ট্রাম্প, এখন তো ইউএস অ্যাডমিনিস্ট্রেশন একটা করেছে যে একটা ইনভেস্টিগেশন শুরু করেছে, একটা ওভার ক্যাপাসিটি ইনভেস্টিগেশন, আর একটা লেবার মানে ফোর্সড লেবার ইমপ্লিমেন্টেশন, এই দুইটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে। এই দুইটা নিয়ে কি আসবে, এবং দুইটাতেই বাংলাদেশ আছে। একটাতে লেবারের ইস্যুতে 60টা কান্ট্রির এগেনস্টে। এটার সাথে কি বাংলাদেশের সাথে যে ট্রেড ডিলটা হলো এই যে এই বছর ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, সেটার সাথে সম্পর্ক আছে কোনো? কারণ বুঝতে পারছি না, কারণ ওই যে ট্রেড ডিলটা হলো এটা তো মোটামুটি ইনএফেক্টিভ হয়ে যাবে। কারণটা হলো ওই ট্রেড ডিলের মেজর অবজেক্টিভ ছিল রেসিপ্রোকাল ট্যারিফ যেটা আছে সেটা, ওই রেসিপ্রোকাল ট্যারিফ তো উইথড্র হয়ে গেছে। আমার তো রেফারেন্স আছে এক্সিকিউটিভ অর্ডার, যেটা 2 তারিখে 2 এপ্রিলের এক্সিকিউটিভ অর্ডার, সেটা তো এখন নাই। মানে সেই ফেব্রুয়ারি মাসে যেটা 9 ফেব্রুয়ারি ছিল ট্রেড ডিলটা, ওইটা 9 ফেব্রুয়ারি যে ট্রেড ডিল হলো, সেই ট্রেড ডিলের যে রেফারেন্স আছে হলো এক্সিকিউটিভ অর্ডারের অফ 2 এপ্রিল 2025। এখন সেই এক্সিকিউটিভ অর্ডারটি নাই। তার মানে কি আমাদের কি সাপে বড় হলো? কারণ ওই ট্রেড ডিল নিয়ে তো অনেকে বলছিল এটা বাংলাদেশের জন্য একটা মারাত্মক ক্ষতি। মানে ওটা কাজ করছে না, ওটা কার্যকরী হয় কি করে? কারণ আপনি তাহলে ওটাকে চেঞ্জ করতে হবে, কারণ এক্সিকিউটিভ অর্ডার তো নাই, ওটা তো নাই। এখন ওটাকে যদি করতে হয় তাহলে ওটাকে চেঞ্জ করতে হবে। ওটা যদি মডিফাই না করি তাহলে ওটা কার্যকরী করা সম্ভব না। তার মানে আমেরিকার সাথে আমাদের হয় নতুন ডিল করতে হবে, না হলে পুরনো ব্যবস্থা যেটা ওটাই বলবৎ থাকবে। হ্যাঁ, এখন তো সেটা করছি, সেটার জন্য আবার সেটা যে করছে ইনভেস্টমেন্ট শুরু করেছে যাতে সে আরও ডিউটি বসাতে পারে। যেটা হলো যে একটা হলো ওভার ক্যাপাসিটি, আর একটা হলো লেবার ইস্যু এনফোর্সমেন্ট। এখন ওখানে আবার আমেরিকা কী করবে সেটা আমরা জানি না। এখন এটার ইনভেস্টিগেশন শুরু হবে, এবং আমার এখন যেটা ডিউটি বসছে এখন তো 10% সবার জন্য এখন ওই রেসিপ্রোকাল ট্যারিফ নাই, এখন সবার জন্য 10% ডিউটি আছে। ওটা সে রাখতে পারবে 150 দিন, মানে জুলাই পর্যন্ত রাখতে পারবে। এই জুলাই মাসের আগে হয়তো ইনভেস্টিগেশনটা শেষ করে তখন নতুন ডিউটি বসাবে। তখন নতুন ডিউটিতে বাংলাদেশের উপর কী পড়বে এটা আমরা জানি না এখনও। এখন এটা আমাদের এটা কি একটা ভয়ের ব্যাপার? অবশ্যই একটা চিন্তার ব্যাপার। এইখানে আমাদের কি করার আছে? মানে এখানে কি আমাদের তো মানে অবশ্যই দর কষাকষির ক্ষমতার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা আপনাকে করবো যে বাংলাদেশের দর কষাকষির সক্ষমতা কতটুকু? না, আমি যেটা বলছি সেটা হলো যে বাংলাদেশের ওই ইনভেস্টিগেশন যেটা শুরু হয়েছে সেখানে পার্টিসিপেট করতে হবে, ভালোভাবে পার্টিসিপেট করতে হবে, আর্গুমেন্টাল পার্টিসিপেট করতে হবে, যাতে আমরা বলতে পারি যে আমরা কীভাবে চিন্তা করি। তোমাদের যে অ্যালিগেশনগুলো এসছে সেই অ্যালিগেশনগুলো কতটুকু, অ্যালিগেশনগুলো কি আসলে? বাংলাদেশের 1 নম্বরে ওভার ক্যাপাসিটি আছে,
এখন ওভার ক্যাপাসিটিতে গার্মেন্টসের কথা বলা হয়েছে, বলছে কি যে আমরা রেডিমেড গার্মেন্টসে যেহেতু আমরা ইনসেন্টিভ দিই, সেই জন্য রেডিমেড গার্মেন্টসে ওভার ক্যাপাসিটি ক্রিয়েট, যা আমাদের প্রয়োজন তার চেয়ে বেশি ফ্যাক্টরি এবং আমাদের উৎপাদন ক্ষমতা বেশি অনেক। ঠিক আছে, বেশি। এটার সাথে সাথে তারা সিমেন্টের ওভার ক্যাপাসিটি নেই, সিমেন্টের, যেটা আমরা আমেরিকা এক্সপোর্ট করি না। আমাদের সিমেন্টটা কই যায়? সিমেন্ট তো লোকাল কনজামশনে মেইনলি, এবং লোকাল আমদানিও করি সম্ভবত, আমদানি করি কিংবা ওই ক্লিংকার ইম্পোর্ট করি, মেইনলি ক্লিংকার ইম্পোর্ট করে আমরা ইয়ে করি আর কি। এখন জিনিসটা হলো যে আমরা রেডিমেড গার্মেন্টসের কোনো ওভার ক্যাপাসিটি নেই করে দেওয়ার, কারণ আমাদের অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এই গত 1.5 বছরে। এখানে তো এখানে কি অর্ডার যদি আসে তখন আমাদের ইয়েটা বাড়ে আর কি, মানে ক্যাপাসিটি বাড়ে না, উৎপাদন বাড়ে যায়, অনেকগুলো ইয়ে থাকে কিন্তু আমাদের যখনই আমাদের এক্সপোর্ট বাড়ার ট্রেন্ডের সাথে সাথে আমাদের রেডিমেড গার্মেন্টসের ইয়েটা বাড়ে আর কি। এখানে ওভার ক্যাপাসিটি নেই, কিন্তু সিমেন্ট তো আমরা এক্সপোর্ট করি না। ওভার ক্যাপাসিটি হলে দোষ কি আমাদের? এখানে অপরাধটা কোথায়? ওভার ক্যাপাসিটি করে আমরা কম দামে এক্সপোর্ট করছি, তাই বলছি। তাতে সমস্যা কি? ওরা কম দামে পাচ্ছে, কম দাম বলে তাদের ইন্ডাস্ট্রি, এইটা আমাদের আর্গুমেন্ট, সেই ইন্ডাস্ট্রি ধ্বংস হচ্ছে না। তো তুমি কি করে বলবা যে ইন্ডাস্ট্রির উপর ইফেক্ট পড়ছে না? আমি আপনার কাছে জানতে চাচ্ছি এটা অপরাধ কিভাবে? যদি একটা সেটাই তো বলছি, অপরাধ হলো তখন যখন ইন্ডাস্ট্রির উপর এফেক্ট পড়ে। যেহেতু এফেক্ট হচ্ছে না, তাই তুমি তো এটা বলতে পারো না যে তোমার ইকোনমির উপর এটা ইফেক্ট পড়ছে, তাহলে তুমি কি করে ইম্পোজ করো? সেই জিনিসটা আমাদের আর্গুমেন্ট করতে হবে। এছাড়া আর কি আছে ওভার ক্যাপাসিটি? আর একটা আছে লেবার। এটা ইন্টারেস্টিং ব্যাপারটা। অনেকে যে ফোর্সড ফোর্স কিংবা চাইল্ড লেবার, অনেকে চিন্তা করছে যে এটা বোধহয় আমরা বলা চাচ্ছি যে আমরা এটা এনফোর্স করি না, যে এটা সেটা ইস্যু না। ইস্যুটা হলো যে ফোর্সড লেবার এবং চাইল্ড লেবার দিয়ে যেসব প্রোডাক্ট উৎপাদিত হয়, সেই প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে তোমার কোনো রেস্ট্রিকশন আছে কিনা, দ্যাটস দ্য ইস্যু। আমাদের তো চাইল্ড লেবারের ইয়াটা না, এটা আমাদের চাইল্ড লেবার নাই, এটা কিন্তু ইস্যু না। মনে করেন চায়নায় চাইল্ড লেবার আছে, ফোর্স লেবার কাজ করছে কোনো একটা প্রোডাকশন, সেটা আমরা ইম্পোর্ট করি কিনা? ও আচ্ছা, আমাদের শিল্পের কাঁচামাল হিসেবে সেটা আনছি কিনা আমাদের কোনো এনফোর্সমেন্ট মেকানিজম আছে কিনা যে চাইল্ড এবং ফোর্স লেবার দিয়ে যেগুলো উৎপাদন হয় সেগুলোর ইম্পোর্টে আমাদের কোনো রেস্ট্রিকশন আছে কিনা? আসলে ওদের উদ্দেশ্য কি আমেরিকার, বলেন তো? এখন এটা কি করেছে, 60 দিকে 60 ডেজ, আর আমেরিকা গত সেপ্টেম্বরে একটা লিস্ট তৈরি করেছে কোন দেশ কোন কোন প্রোডাক্ট চাইল্ড এবং ফোর্স লেবার দিয়ে তৈরি করে। সেটা কোন কোন দেশে যায় না, সেটা তৈরি করেছে কোন কোন দেশ, ঠিক আছে। তারপর ওরা চেক করবে, ইনভেস্টিগেশন করে দেখবে যে ওইগুলো কেউ আমরা আনছি কিনা বা কেউ নিচ্ছে কিনা, এরকম কিছু। হ্যাঁ, ওটা তোমার ওটা যে তুমি তো তুমি চায়নায় এই প্রোডাক্টটা ফোর্স লেবার দিয়ে হচ্ছে, তুমি তো ঠিকই আনছো, তুমি তো ইমপ্লিমেন্ট করছো না। অতএব তাকে প্রেসিডেন্টকে অথরিটি দেওয়া হয়েছে যে তুমি তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, ওটা সে এখন কাজে লাগাবে। এখন এইগুলোকে এরকম নতুন এইরকম ধরনের রেস্ট্রিকশন আমি আগে দেখিনি, নতুন আসছে এখন। নতুন যদি হয়, নতুনভাবে ট্রেড রেস্ট্রিকশন বসতে পারে, সেগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, ভালো চ্যালেঞ্জ। মানে আরো বিপদ সামনে, ইটস নট অনলি মানে আমরা ওই অর্থে এখন বিপদে নাই, শুধু বিপদের গন্ধ পাচ্ছি। ব্যাপারটা কি এরকম? বিপদের তো এখন ওয়ার্ল্ড নিয়ে আছি, নতুন আমি ইন্টারন্যাশনাল ট্রেডে নতুন আমেরিকা নতুন বিপদ নিয়ে আসবে। এখন আপনি চিন্তা করেন যে ইউরোপিয়ান ইউনিয়নকে বললো যে তোমার কোনো এনফোর্সমেন্ট মেকানিজম আছে কিনা। যদি ইউরোপিয়ান ইউনিয়ন এবং শুধু না, তোমার এনফোর্সমেন্ট মেকানিজম প্লাস ঠিকমতো প্র্যাকটিস করছো কিনা, এনফোর্স করছো কিনা, দ্যাটস এ ইস্যু। দুইটা তারা অ্যালিগেশন এনেছে, এবং তাই এখানে ইউরোপিয়ান ইউনিয়নও আছে, 60 কান্ট্রি আছে ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন, সবাই আছে। আপনি চিন্তা করেন এখন ইউরোপিয়ান ইউনিয়নকে যদি বলে যে না তুমি বাংলাদেশে গার্মেন্টসও চাইল্ড লেবারতে আসে, ওখানে চাইল্ড লেবার আছে, তুমি এটা বন্ধ করার চেষ্টা করেছো? বাংলাদেশের গার্মেন্টস তো আন্ডার হিউজ মনিটরিং, এখানে চাইল্ড লেবার থাকা নিয়ার ইম্পসিবল। সবার নজর ওর দিকে, হয়তো অন্য ইনফর্মাল সেক্টরে থাকতে পারে, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তো এখন নিয়ার ইম্পসিবল। ওর ইয়েতে বলছে, ওর লিস্টে আছে। প্রবলেম তো এখানে
ওর লিস্টে সেপ্টেম্বরে যে লিস্ট তৈরি করেছে সেই সেখানে আছে যে আমাদের এখানে চাইল্ড লেবার আছে গার্মেন্টসে। দ্যাটস এ প্রবলেম। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কী করবে? এগুলো অনেকগুলো ইস্যু আছে, এখন 60 কান্ট্রিকে ধরে সে অগ্রসর হচ্ছে। অথবা আমাদের কিন্তু অনেক ভালোভাবে চিন্তা করতে হবে এখন কিভাবে করব। না, এখন একটা বিষয় ধরেন এইসব কারণে তর্কের খাতিরে ধরলাম বাংলাদেশে চাইল্ড লেবার আছে, ওভার ক্যাপাসিটি আছে, এই জন্য আমরা কম দামে বেচি, এই জন্যই তোরা আমাদের কাছে কেনে। হ্যাঁ, কিন্তু যে কারণে আমরা কম ইয়ে দামে করবে দিতে পারি না, তো ওরা কি আমাদের কাছে বেশি দামে তো কিনতে ওর চায়? তো ইম্পোর্টাররা কিনছে, কম দামে পাচ্ছে, কিন্তু সরকারের তো দায়িত্ব যে এগুলোকে ইয়ে করা, এনফোর্স করা। অতএব তারা এটার উপর প্রিভেন্টিভ মেজার্স নেবে যারা এটা করছে। তারপর ওদের ওখানে যখন সবকিছুর দাম বেড়ে যাবে, হ্যাঁ, বেড়ে যাবে। সরকার, ওইটাই তো জনগণ সরকারকে শান্তিতে থাকতে দেবে তখন? ওইটাই তো দেখা যাক। ওটাই তো অনেকের তো, আমেরিকাও তো অনেক দাম বেড়েছে, অনেক দাম বেড়েছে। এই তথ্যটা মানে আসলেই ভয়ের মনে হচ্ছে, কারণ আর একটা জিনিস অনেকেই বলছে যে বাংলাদেশের ডলার রোজগারের দুইটা উপায়, একটা হচ্ছে গার্মেন্টস এক্সপোর্ট, আর একটা হচ্ছে রেমিটেন্স নিয়েও তো অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। মিডল ইস্টের যে অবস্থা, আমাদের হয়তো রেমিটেন্স প্রভাব অনেক কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে সামনে। হতে পারে। এই জন্যই আমি বুঝতে পারছি না, ওই যে চাকরি হারানোর এই বছর হঠাৎ করে এই মাসে অনেক বেড়ে গেল 3.75। এটা কি শুধু দেশের অভ্যন্তরে নাকি ইন্টারন্যাশনালি? না, $3.75 বিলিয়ন এসছে এই মাসে। কমে গেছে, রেমিটেন্স এসছে, আচ্ছা, অনেক বেশি এসছে। মানে বেশি আসাটা তো ভালো নাকি না, অন্য এটা কিছু ইঙ্গিত দেয়? সেটাই তো বুঝতে পারছি না। ইয়েতেও আপনার যখন কোভিড শুরু হলো প্রথম মাসে অনেক বেড়েছিল, তারা কি চলে আসবে এই কারণে রেমিটেন্স বাড়িয়েছে? মানে সবকিছু তাদের সেভিংসটাও পাঠিয়ে দিচ্ছিল এরকম? হ্যাঁ, এরকম কিছু আছে, থাকতে পারে। অতএব এটা চিন্তার ব্যাপার যে তারা কি চিন্তা করছে যে এই না থাকতে পারে। আবার যদি মনে করেন যে খেয়াল করেন, যুদ্ধ যদি শেষ হয়ে যায়, রিকনস্ট্রাকশন হবে না, তখন আবার বেশি শ্রমিক প্রয়োজন হবে। তখন প্রয়োজন হবে। অতএব এটা কিন্তু এটা নির্ভর করবে যে কত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হয়, এটার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে। এখনও কিন্তু কাউকে পাঠায়নি। আপনি কি এখন ফেরত এসেছে কতজন? এখন হয়তো মানে ওরকম ভিজিবল অত বড় Visible number না, নয়। কিন্তু এখন নিয়মিত visible যারা যাতায়াত করে। বরঞ্চ এখন সম্ভবত আসার পরিমাণ কম, কারণ ফ্লাইটগুলো তো ডিসরাপ্টেড হচ্ছে এখন ব্যাপকভাবে। তাদেরকে কি বেতন দিচ্ছে না? এখন সেটা তো একটু ইয়ে আছে। আমি মানে আমার অবশ্য তারা সিনিয়র লেভেলে, তারা নর্মালি কাজ করছে, কোনো অসুবিধা নেই। যারা না, senior সবাই তো সিনিয়র লেভেলে না, এখানে তো অনেক আমাদের তো ইনফরমালি থাকে, অনেক informally অবৈধভাবে থাকে। আছে। হ্যাঁ, সেটাই। যারা অবৈধ আছে তারাও তো রেমিটেন্স পাঠায়। আমাদের ইয়েটা হলো যে ইনফর্মালি যারা, আমাদের তো আমাদের মেজর ওয়ার্কার তো ওয়ার্কফোর্স তো একবারে ইয়ের লেভেলে, একবারে নিচু লো লেভেলে। তারা কী অবস্থায় থাকবে সেটা হলো একটা নির্ভর করবে আর কি। সিনিয়র লেভেলে আমি আলাপ করেছিলাম, তারা এখনও যেমন ইউনাইটেড আরব এমিরেটসে আছে, তারা এখনও কাজ করছে, কাজ চলছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না আর কি। এখন কনস্ট্রাকশনে যারা আছে, ইয়েতে যারা আছে, তারা কিভাবে আছে সেটাই হলো দেখার ব্যাপারে আছে। তবে যুদ্ধটা যদি তাড়াতাড়ি শেষ হয়, আমার মানে তাহলে আমরা এই যে চলতি যেটা প্রবলেম, সেটা আমাদের হয়তো একটু তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমেরিকার যে জিনিসটা ইস্যুটা আছে, আমেরিকার যেটা ট্রাম্পের ইস্যুটা, সেটা নিয়ে আমার একটু চিন্তাটা হলো যে আমাদের চিন্তা করতে হবে আসলে আমেরিকার পলিসি নিয়ে, কী নিয়ে আমাদের কীভাবে অগ্রসর হতে হবে, একটু ভালোভাবে চিন্তা করতে হবে। ইটস এ বিগ কান্ট্রি, পাওয়ারফুল কান্ট্রি। আমি যে একবারে ইগনোর করতে পারবো তাও না। আবার যদি বেশি কগনিশন নিয়ে, তাহলে আমাদের অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে। সেগুলো সব কিছুই আছে, সব কিছু মিলিয়ে আমাদের একটু ভালো করে চিন্তা করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আমাদের ওই যে ট্রেড এগ্রিমেন্ট নিয়ে বলে না, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট নিয়ে, কারণ কেন বলে ইটস নট এ রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। আমি বুঝি হ্যাঁ, তুমি আমার কাছ থেকে, আমি আমেরিকা থেকে বেশি কিনবো, তুমি যেহেতু আমাদের বেশি আমরা কিনি, আমরাও কিনবো, এটা রেসিপ্রোসিটি। কিন্তু আসলে কি শুধুমাত্র এটা তা না তো, রেসিপ্রোকাল অ্যারেঞ্জমেন্ট ছাড়া আরও অনেক অ্যারেঞ্জমেন্ট আছে যেটা বাংলাদেশের অনেক পলিসিকে টাইট করে দিচ্ছে। যেমন আমরা আমেরিকা যদি কোনো ধরনের পলিসি নেয় ট্রেড, আমাদেরকে তা নিতে হবে। তাই তো রেসিপ্রোসিটি না, ইটস নট রেসিপ্রোসিটি। সে আমেরিকা যদি ইরানের এগেনস্টে কোনো স্যাংশন ইউজ করে, আমাদেরও করতে হবে। ইরানের এগেনস্টে স্যাংশন?
তারা আমাকে ইরানে স্যাংশন, তবে এটাকে আমাদের এটাকে রেসিপ্রোসিটি, এটা রেসিপ্রোসিটি না তো। মানে সেখানে সেটা তো আবার সার্বভৌমত্বের প্রশ্নেও আঘাত করে, কারণ হচ্ছে যে আমার দেশ আমি আমার কি নিজস্ব সিদ্ধান্ত নেব পলিসি সেটা আমি থাকবে না, সিদ্ধান্ত নেব। আমার নিজস্ব পলিসি থাকবে, আমার নিজস্ব চিন্তা থাকবে, সেটা করতে অনেক কিছু আছে, এরকম অনেক কিছু আছে যেটা রেসিপ্রোসিটি ক্লজের মধ্যে পড়ে না, অনেক কিছুই আছে যেটা ডাব্লিউটিও ক্লজের মধ্যে পড়ে না। ডাব্লিউটিও কিছু জায়গায় ডাব্লিউটিও মেনে চলবো বলছে, ডাব্লিউটিও মেনে চলো, আর কিছু কিছু জায়গায় বলছে ডাব্লিউটিও মানার দরকার, আমি যা বলবো তাই শুনবো, এরকম কিছু। ডাব্লিউটিও মানার দরকার নেই, এটা হতে পারে। আমি কিন্তু আশ্চর্য হয়েছি এগ্রিমেন্টটা দেখে, যে কিছু কিছু জায়গায় বলা আছে ডাব্লিউটিও মেনে চলতে হবে, আমেরিকা বলছে, আর কিছু কিছু বলছে জায়গায় ডাব্লিউটি মানতে হবে না, মানতে হবে না, মানে মায়না তুমি তোমার কাজ ব্যাপারটা মানে আমি যখন কাজটা করব, আমার যখন আমেরিকার পক্ষে কাজটা করতে হবে তখন ডাব্লিউটি মানার দরকার নেই। এখন যেটার কথা আপনি বলছেন সেটা আপনি নিজেই বলছেন যে সেটা তো অকার্যকর, হ্যাঁ, বা অকার্যকর হয়ে গেছে, মানে এটা ডে ফ্যাক্ট অকার্যকর হয়ে গেছে। ওটা আমাদের মানে আমেরিকার কিছু করার নেই, আমেরিকা আমরা যদি করতে চাই তাহলে এটাকে অবশ্যই আমাকে মডিফাই করতে হবে। আচ্ছা, একটু যুদ্ধের আলাপটা করি, যে আপনি আপনার কথা একটা মাত্র, মানে আমি যদি এক লাইনে বলে এরকম, যে যে সংকট যুদ্ধের কারণে তৈরি হয়েছে, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় যুদ্ধ বন্ধ হওয়া। ধরুন যুদ্ধ বন্ধ হলো না, সেটা আমাদের হাতেও নাই, আমাদের হাতে আর কি বিকল্প আছে? বিকল্প সোর্স খুঁজতে হবে, কোথায় কোথায় আর আনতে পারি পণ্য কেনা, আমাদের ইন্টারনাল আমরা কি আমাদের কোনো চেঞ্জ আনতে পারি? ধরেন পাওয়ারের ইস্যুতেই ধরেন, আমাদের কয়লা আছে আমরা যেটা তুলি না, সেরকম কিছু কি চিন্তা করা যেতে পারে? বা গ্রিন এনার্জি, মানে এগুলো দিয়ে কি আমরা কোনো শুনলে যদি কিছুই তো হয়নি বাংলাদেশে। এখন চিন্তা করে যে চায়না কিন্তু সোলার এনার্জিতে হিউজ ইনভেস্টমেন্ট করেছে গত 3-4 বছরে। আমরা চায়না কিন্তু এখন অনেক টেকনোলজি বের করেছে যাতে যেটা সোলার এনার্জি অনেক কস্ট এফেক্টিভ। এখন কি এগুলো আমরা চিন্তা করতে পারি না? এগুলো চিন্তা করা দরকার। এই কাজটা খুব ভালোভাবে হয়নি সোলার এনার্জির ব্যাপারটা। এখন তো যদিও বলেছে যে আমি জানি না যে সোলার এনার্জি যদি কেউ বসায় তাহলে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে। সেটা আগেও তো কিছু নিয়ম ছিল, যে বিল্ডিং বানালে ছাদে সোলার বসাতে হবে, 30% নিজেরা পাওয়ার প্রডিউস করতে হবে। আরেকটা আমার হঠাৎ মনে পড়লো যে রূপপুরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে, ওটা যদি আমাদের চালু হয়ে যায় তাহলে আমাদের অনেক চাপ কমবে, কিছু চাপ অবশ্যই চাপ কমবে। এবং এটা সুবিধা তো আপনার একটা যে রড সেটা 20 বছরের জন্য এবং 1200 একবারে আপনার তারপর আর কোথাও দিয়ে কিছু কাঁচামাল ইম্পোর্ট করতে হবে না, কিছু করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, শুধুমাত্র অপারেটিং কস্ট যেটা 1200 এই তো আমি বুঝলাম না কেন এটা ডিলে হচ্ছে। আমি তো এই মনে আছে আমার যে একটা আলোচনা করছিলাম যে আমাদের ওই যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট একটা পার্ক আছে না, ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, সেটাই ইলেকট্রিসিটি দিতে পারছে না। আমি বলছিলাম যে ঠিক আছে, আপনারা দেখেন আপনার প্ল্যানে নতুন নতুন কী কী আছে, যেমন রূপপুর আছে, আছে, সেগুলো দেখেন, দেখে আপনারা চিন্তা করেন যে আপনার গ্রিডে যদি আসে আপনারা দিতে পারবেন কিনা, এই হিসাবটা করেন যে দিতে পারবেন কিনা। এই হিসাবটা আর করা হয়নি। এবং আমার মনে হয় যে রূপপুর যদি হয় তাহলে রূপপুরের ইয়েটা হলো 2400, টোটাল 2400 মেগাওয়াট। আমার প্রয়োজনের প্রায় 1/4 10,000 12,000 না 14,000 থেকে 15,000 চলে গেছে এখন। এটা যদি আসে তাহলে তো একটা বড় একটা তখন কিন্তু আমরা এই যে ফুয়েল বেজ যেগুলো যে ছোট ছোট যে আছে রেন্টাল কুইক, সেখান থেকে আমরা কিন্তু বের হয়ে যেতে পারি আর কি। মানে একসময় তো প্ল্যান ছিল যে কুইক রেন্টাল থেকে আমরা কি করে বের হব, এই জন্যই তো এটার নাম ছিল কুইক রেন্টাল। এই জন্যই তো কুইক রেন্টাল। এখান থেকে তো আলটিমেটলি বেরোতে হবে, পেট্রোল দিয়ে তো বেশি দিন চালানো যাবে। এটা একটা বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি অভিযোগ ছিল আসলে, ওখানে তাদের এত পাওয়ারফুল লোকজনের ইনভেস্টমেন্ট ছিল, তাদের টিকিয়ে রাখা, মানে এগুলো টিকিয়ে রাখা হয়েছিল তাদেরকে খুশি রাখার জন্য করেছে। এবং এটার প্রবলেমটা কোথায়, যে কুইক রেন্টালে একটা প্রবলেম, যদি আপনি নেন গিডি যদি ও ইলেকট্রিসিটি নাও দেয় তাহলে কিন্তু বসে থাকলেও তাকে দিতে হয়, তাকে দিতে বিগ প্রবলেম, পয়সা দিতে। এবং আমি যেটা জানি যে আমাকে পাকিস্তানে কিন্তু এই প্রবলেম হয়েছিল, তারা কিন্তু অনেক আগে এই কুইক রেন্টাল চালু করেছিল। তাদের প্রবলেম হয়েছে যে তারা বসে থাকলেও টাকা দিতে হয়, টাকা দিতে হলে তো প্রবলেম, এবং তাদের এটা হিউজ লস হয়েছে আর কি বাংলাদেশের ইয়েতে। মানে তাহলে ওই অর্থে বিকল্প দেখাতে পারছেন না যে আসলে যুদ্ধ বন্ধ না হলে আমাদের আসলে খুব বেশি হাতে বিকল্প সোর্স থেকে যদি আনা না, সেটা আমি জ্বালানির কথা বললাম, কিন্তু আমরা এই ধরেন একটা হচ্ছে জ্বালানি সমস্যা, সেখানে শিল্পের উৎপাদন
সাপ্লাই চেইন এবং পরবর্তীতে সে খাদ্য এবং অন্যান্য সব জায়গায় যাবে। সব জায়গায় ইম্প্যাক্টটা পড়বে। আপনি আমার সাথে যখন আমরা বাইরে কথা বলছিলেন, আপনি বলছিলেন যে জ্বালানি হচ্ছে রক্তের মতো, শিরায় শিরায় প্রবাহিত হয়। শিরায় প্রভাবিত। তো সেটা আমরা জানি না যুদ্ধ বন্ধ হবে কিনা, হলে কবে হবে। এবং আমরা জ্বালানি, বিশেষ করে ফসিল ফুয়েল, পুরোটাই আমরা বিদেশের উপর নির্ভরশীল। গ্যাস সেটাতেও আমাদের এক সময় ছিল, এখন আমরা কমে গেছে এবং সেখানে আমাদের আর স্বয়ংসম্পূর্ণতা নেই। সেটা যদি আমরা না পাই তাহলে আমরা কি না খেয়ে থাকবো? না খেয়ে থাকবো না, কিন্তু কঠিন হবে। দরিদ্রের সীমা বাড়বে, দরিদ্রের সংখ্যা বাড়বে, এগুলো বাড়বে, অনেক বাড়বে। আমার প্রবলেম হলো যে এগ্রিকালচারে কি অবস্থা হবে, দ্যাটস দ্য বিগ ইস্যু। রাষ্ট্রের এখানে কি করার আছে, সরকারের কি করার আছে? একটা বলেছেন আপনি যে বিভিন্ন জায়গায় সোর্স দেখা, এবং সরকার থেকে বারবার বলা হচ্ছে তারা বিভিন্ন সোর্সে দেখছে, একটা তো সোর্স সোর্সিং করেছে। আর একটা হলো যে আপনি যেটা আসবে, যেটা পাবো, যাই পাবো সীমিত, সেটা আপনি কিভাবে ইউজ করবেন সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। অনেকে তো অনেক ধরনের পলিসি নিতে পারে, তাই না? যেমন মনে করেন যে এগ্রিকালচারকে টিকা রাখতে হবে, বিকল্প নেই, ঠিক আছে? এগ্রিকালচার টিকা রাখতে হবে, সেই কারণে এগ্রিকালচারে একটা নজর দিতে হবে। ডিজেলটা আপনাকে এগ্রিকালচারে একটা কনসেন্ট্রেট করতে হবে। আপনার ট্রান্সপোর্টেশন যেটা হলো, যে আপনার ট্রান্সপোর্টেশন বলতে হলো সাপ্লাই চেইন যেন ডিস্টার্ব না হয়। এখন সেটাকে নিয়ন্ত্রণ, সেটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আপনাকে যেটা করতে হবে, যে আমার কিছু মনে হয় যে যেমন গাড়ি যেটা প্রাইভেট ট্রান্সপোর্ট যেটা, ঠিক আছে, প্রাইভেট ট্রান্সপোর্ট যেটা, সেটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা আপনি প্রধানমন্ত্রী হলে কি করতেন এখন? কোনটা? আমি যদি আপনি ধরেন প্রধানমন্ত্রী, হাইপোথেটিক্যাল, আপনি এখন কি করতেন? আমি প্রাইভেট ট্রান্সপোর্টের উপর রেস্ট্রিকশন বসাতাম। তাতে কতটা সেভিংস হইতো? যতটুকু সেভ করতেই হবে, মানে এটা হলো ইন্ডিকেশন, সেভ করতে হবে। যেমন মনে করেন আমি এখন কি করি, আমাকে যেন সরকার বলেছে না যে লাইট যত কম ইউজ করা যায়। জানেন ইন্টারেস্টিং ব্যাপারটা জানেন, আমি সেই ভবনে বসি, আমার খোলা, আমি লাইট জ্বালাতাম, এখন থেকে আমি লাইট জ্বালাই না, আমি ঠিকই কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। নিজের অভ্যাসগত পরিবর্তন এনেছেন। হ্যাঁ, নিজের অভ্যাসগত পরিবর্তন। আমি দেখলাম কাজ করা যায়। আপনার মনে করছিলাম কাজ করি, কিন্তু কাজ করা যায়। এই জিনিসগুলো চিন্তা করতে হবে আমাদের, এগুলো করতেই হবে। যেমন এইটা কিন্তু ক্ষেত্র দিয়ে, এটা কিন্তু শুধু সরকারের উপরে, মানে সাধারণ মানুষের উপর চিন্তা করতে হবে যে আজকে যদি আমি ইলেকট্রিসিটি যেটা না করেই, না করলেও হয়, সেটা যদি আমি করি, তাহলে কিন্তু আমি অনেক কনজামশন সেভ করতে, আমি যদি কনজামশন যদি কমাতে পারি, তাহলে কী হবে? আমার তেল ইউজ কম হবে এখন, এটা ভবিষ্যতের জন্য থাকবে। এই জিনিস, এটাই তো আমাদের চিন্তা করতে হবে। কারণ আপনার ইলেকট্রিসিটি যত উৎপাদন হবে ততই কনজিউম হবে। ইলেকট্রিসিটি সবসময় ব্যালেন্স রাখতে হয়, কিন্তু এটা নয় যে ইলেকট্রিসিটি উৎপাদন হলো এটা আপনি স্টোরেজ করতে বলেন, তা না। সোলার পাওয়ারে যেটা করা হয়, এটা কিন্তু আপনার সবসময় সিস্টেমে অলওয়েজ ব্যালেন্সের মধ্যে। তা আপনি যদি কনজিউমশন কম হবে, ইলেকট্রিসিটি কম উৎপাদন হবে, এবং সেটা কিন্তু ভবিষ্যতের জন্য ওই এনার্জিটা থেকে যাবে ভবিষ্যতের জন্য। আমাদের এইভাবে চিন্তা করতে হবে। যেমন যে অনেকে বলছে যে ঠিক আছে, গাড়ির রেজিস্ট্রেশন যদি মানে ইভেন্ট সংখ্যা, সেটা একদিন চলবে, আনইভেন আরেকদিন চলবে। অনেক কিছু কিন্তু করা যায় আর কি, অনেক কিছু করা যায়। এরকম বিগত সরকারও অনেকবার উদ্যোগ নিয়েছে আসলে, সেগুলো কিন্তু আপনার মনে আছে যে আওয়ামী লীগ সরকার আমলে এরকম ইভেন আনইভেন, একদিন জোর একদিন বেজোর ট্রাফিক যানজট কমানোর জন্য করা হয়েছিল। কাজ কিন্তু করেছে বলে মনে পড়েনি। ইভেন তখন একবার ডে লাইট সেভিং এর একটা উদ্যোগ হয়েছে। ডে লাইট সেভিংটা খুব একটা কাজ বাংলাদেশের জন্য কার্যকরী না, খুব একটা ডে লাইট সেভিং, যেটা বলুন এখন তো একরকম, হ্যাঁ, ডে লাইট সেভিং এর মতনই অফিস আদালত কমিয়ে গেছে। এখন সেটারও তো একটা ইম্প্যাক্ট আছে। আপনার যদি 1 ঘন্টা একটা অফিসে কাজ হয়, মানে 1 ঘন্টা তার প্রোডাক্টিভিটি কমলো, সেটারও তো একটা ইম্প্যাক্ট আছে। দেখেন, আপনি যদি ফিজিক্যাল যারা কাজ না করে ফিজিক্যালি, তাদের ছাড়া কিন্তু ইম্প্যাক্ট, আপনি কিন্তু বাসায় বসে অনেক কাজ করতে পারেন। এটা কিন্তু করা যায়, অনেক কাজই কিন্তু বাসায় বসে করা যায়। মানে কোভিড কালীন যে ওয়ার্ক ফ্রম হোম প্রক্রিয়া, আমি জানি কিছু কিছু অফিসে ওয়ার্ক ফ্রম হোমটা এখনো চালু আছে। যেমন আমি যতদূর জানি ব্র্যাকে সপ্তাহে 1 দিন বা 2 দিন অপশনাল ওয়ার্ক ফ্রম হোম ওরা রাখে। তা এইটা করলে এটাও কি করা যেতে পারে? এটাও করা যেতে পারে, কারণ ইলেকট্রিসিটি কনজাম্পশন অফিসে অনেক কমে যায়। কিন্তু সে বাসায় বসে তো ইলেকট্রিসিটি পড়ে, সেটাই আছে। কিন্তু বাসায় বসে হয় কি, আপনি যতই যা বলেন, আপনি অফিসেই যখন ইউজ করেন তখন আপনার অ্যাটিটিউড থাকে অন্য। আপনি যখন বাসায় থাকেন তখন আপনার বিলটা নিজেকে দিতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু অনেক
অ্যাটিটিউড চেঞ্জ হয়। এটা এটা হিউম্যান নেচার, ইটস নট অনলি যে যেমন আমি কোভিডের সময় অনেকে শুনেছি আমেরিকায় যারা থাকে তাদেরকে বলেছে বাসায় বসো কাজ করো, কিন্তু তোমার ইলেকট্রিসিটি চার্জটা আমি দিয়ে দেবো, এটাও করেছে। এবং তারা দেখেছি এটা অনেক বেশি। আমি একটা অফিসে কাজ করতাম, ওই সময় বাসায় ইন্টারনেট বিল দিয়ে দেওয়া হতো, দিয়ে দিতে হবে, সেটাই বলছি। যেহেতু আমার ইন্টারনেট প্রয়োজন কাজ করতে। দিয়ে দিতে, আমি সেটা বলছি, এটা কিন্তু হয় এবং তাতে কিন্তু খরচ কমে, তারা হিসাব করে দেখেছে, অফিসের খরচ কমে, বাড়ে না কিন্তু। অতএব আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন যদি আপনি চেষ্টা করেন। আপনাকে এই জিনিসটা ভালো করে চিন্তা করতে হবে কীভাবে আপনি করতে হবে। কিন্তু আপনার ওটা হচ্ছে আমার এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এগুলোকে ধরে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু রেগুলারলি মানে এটা কিন্তু খুবই কঠিন কাজ মনিটর করা। আমাদের যেমন আমি শুধু নিশ্চিত বলি, আমাদের যদি ট্রাফিক লাইন সিস্টেমটা চালু হতো ঠিকমতো তাহলে খুব ভালো হতো। ট্রাফিক লাইট সিস্টেম, যানজট কমতো না আমি ওটা বলিনি, যানজট তোর পরের ব্যাপার। আমি যে ট্রাফিক লাইন মেনে চলছি, রুল মেনে চলছি, এই সিগন্যালটা কোথা থেকে আসে জানেন? মেইন সিগন্যালটা ট্রাফিক লাইট থেকে। আপনি যদি গ্রিন লাইন রেড লাইনে আপনি বসে থাকবেন, কোনো গাড়ি নাই, কিন্তু আপনি যাবেন না, ক্রস করবেন না। এই মেন্টাল সেট আপটা তৈরি করা। এই মেটাল সেট আপটা হলে সুবিধাটা কি? ওই যে বললেন যে মানে এটা কোথা থেকে আসে, মানে আলটিমেটলি কি সব জায়গায় আইন মেনে চলার একটা প্রবণতা তৈরি হবে? হ্যাঁ, আইন মেনে চলার প্রবণতা তৈরি হবে। তাহলে দেখবেন যে আপনি যদি বলছেন যে এই যে চলে না ইভেন এটা এটা কারণটা কেন চলে না? কারণ উঠতে আইন মানতে হবে না, আইন মানার দরকার নেই। এটাই তো আমরা করছি। আমাদের যে আমি সবসময় বলি যে রুল না মানাই আমাদের একটা রুল, এই রুলের মধ্যে আমরা বাস করি, আর আমাদের ওটাকে চেঞ্জ করতে হবে। আমাদের মেন্টাল সেট আপের চেঞ্জ করতে হবে। আমি এখন তো বলি ওই যে গ্র্যাজুয়েশনের কথা বলি না, ধরুন আমি একটা বয়স্ক মানুষ, মানে বা আপনি এই এতদিনের একটা রুল না মানার যে অভ্যাস, এটা হট করে চেঞ্জ করে ফেলা কি সোজা? শোনেন, সিঙ্গাপুরে হয়নি, এগুলো কিন্তু সোজা না। আপনি কিচ্ছু না, আপনি পানিশমেন্টটা এনশিওর করেন, সব ঠিক হয়ে যাবে। আপনি মনে করেন যে আমেরিকার লোকজন কিংবা ইউরোপের লোকজন খুব আমাদের চেয়ে আলাদা, ওরা রুল যদি আপনি না রাখেন দেখবেন যে আমাদের মতো হয়ে গেছে। হ্যাঁ, আমেরিকা তো 1 ঘন্টা লোডশেডিং থাকলে লুটপাটের লুটপাটে ভর্তি হয়ে যায় না, কিন্তু নর্মালি তো লুটপাট হয় না। কিন্তু আমাদের দেশে আজ কিছু না, পানিশমেন্ট এনশিওর করেন, যে আপনি রুলটা আপনি এনফোর্স করবেন, তাহলে হয়। পানিশমেন্টটা সবার জন্য সমান রাখাটাও জরুরি। ওই যে আপনি মনে করেন যে আপনার ওই ভালো উচ্চপদস্থ রাস্তার উল্টো দিকে আপনি গাড়ি চালাবেন, একবার করেছিল না বাংলাদেশে, যে উল্টো থেকে গাড়ি আসলে ওই চাকা করেছিল, ওটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই, উল্টো থেকে গাড়ি আসা যাবে না, কাটা বসিয়েছিল ওটা মনে আছে, যে উল্টো থেকে গাড়ি আসলে কাটাটা উঠে যাবে, আর যদি তাহলে তো, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে নাই। আমাদের তো এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের ট্রাফিক লাইন শুরু হয়েছে, ট্রাফিক লাইট যেন ইমপ্লিমেন্ট করতে পারছে না, বাট ইভেন পুলিশও মানে না। এই মানুষগুলাই ক্যান্টনমেন্টে ঢুকলে কিন্তু দেখবেন একদম সবাই মানুষ খেয়াল করেন, কারণ কি জানেন, পানিশমেন্ট খুব টাফ। আচ্ছা, আমরা একটু টপিক চেঞ্জ করি। এখন আপনি যেটা নিয়ে কাজ করছেন, সাপোর্ট টু সাস্টেনেবল গ্রাজুয়েশন প্রজেক্ট, আমি ধারণা করি যে আমাদের এলডিসি গ্রাজুয়েশন নিয়ে যে কথাবার্তা হচ্ছে এর সাথে আপনার কাজের একটা সম্পর্ক আছে। এই বছর নভেম্বরে আমাদের এলডিসি গ্রাজুয়েট হওয়ার কথা। নতুন সরকার এরই মধ্যে বলে দিয়েছে যে তারা এলডিসি গ্রাজুয়েশনটা চায় না। বাংলাদেশের ব্যবসায়ীরা তারা এলডিসি গ্রাজুয়েশনের পক্ষে না। মানে আসলে ব্যাপারটা কি একটু বলেন তো? এলডিসি গ্রাজুয়েশনটা মানে সরকার কেন চায় না, ব্যবসায়ীরা কেন চায় না? আবার আপনার নিশ্চয়ই মনে আছে যে 2018 সালে যখন এলডিসি গ্রাজুয়েশনের খবরটা এসেছিল, বাংলাদেশের সরকার তখন ফেস্টিভ্যাল করেছিল, হাতিঝিলে উৎসব হয়েছিল, এবং এটা নিয়ে দিনের পর দিন ক্যাম্পেইন হয়েছিল যে শেখ হাসিনা সরকারের মানে একটা গুরুত্বপূর্ণ অর্জন যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশে পরিণত হয়েছে উন্নয়নশীল থেকে। তো মানে এই দুই রকম কেন? তখন আবার ব্যবসায়ীরাও খুশি হয়েছিল, আবার এখন ব্যবসায়ীরা বলছে তারা রেডি না, মানে কেন? না, এখন জিনিসটা যে আমি যদি চিন্তা করি ভাবে, আমি একটা চিন্তা করার চেষ্টা করছিলাম যে কেন এরকম হচ্ছে, রিয়ালিটি কি তাই বলে কিনা। এখন যেমন আমি যদি 2021 সাল পর্যন্ত, 21 সালে আমরা ফাইনালি রিকমেন্ড করেছি, 2021 সালে যে আমাদের যে প্রোগ্রেসের যে স্পেস ছিল, আমরা উপরের দিকে উঠছিলাম,
কিন্তু মজার ব্যাপারটা কি 2022 সাল থেকে আমরা নিচে নেওয়া শুরু করেছি। মানে নিচে কোথা থেকে নামলাম? মনে করেন যে জিডিপি গ্রোথ রেট, এটা কি হচ্ছিল 2022 সালে কিন্তু 5 সবসময় 6-এর উপরে ছিল। দেখেন 2022 সালের পরে একবার শুধু একটু পড়েছে, তারপর কিন্তু কমা শুরু করেছে। কমলো কেন? কোভিড একটা কারণ। অনেকগুলো কোভিড আছে, তারপরে রাশিয়া ইউক্রেন ওয়ার আছে, তারপরে আছে আরও অনেক কিছু আছে, যেমন মাস স্টুডেন্ট মাস শর্ট আপরাইজিং। সব কিছু মিলে হয়েছে কি আমরা করেছি এই সময় আমরা শুধু ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে গেছি। ক্রাইসিসটাকে কীভাবে ইয়ে করা যায়, এইগুলো করতে করতে আমাদের সময় চলে গেছে। আমরা নর্মাল যে রেগুলার যে আমাদের সেদিকে হয় নাই আর কি, সেটা হলো কিন্তু একটা ইস্যু। না, আমাদের বাস্তবতা চিন্তা- আসলে কি, আমরা কি রেডি? মানে আপনি নিশ্চয়ই ডেটা নিয়ে কাজ করেন, আপনি বলতে পারেন বাস্তবতা কি আমরা রেডি না রেডি না? এখনো পর্যন্ত তাহলে আমরা রেডি না। 2018-তে এলডিসিতে গেলাম কেন? ইন্টার্ন জিনিসগুলো যেসব মানে জিনিস আপনি খেয়াল করেন, এলডিসি গ্র্যাজুয়েশনের যদি গ্র্যাজুয়েট করি, তার আমাদের কোথায় কোথায় ইফেক্ট হতে পারে, এটাই তো issue। কোথায় কোথায় এক্সপোর্ট? হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু জানি না কোথায় কোথায় ইফেক্ট হতে পারে, কিন্তু আমরা বলছি যে এটা করা দরকার নেই কিংবা করি। খেয়াল করেন, 1 নম্বর যে আমাদের যে ট্রেডে বিভিন্ন ধরনের সাপোর্ট পাই, সেটা কমে যাবে। মেডিসিন ইন্ডাস্ট্রির কথা বলা হয় ব্যাপকভাবে না বাধাগ্রস্ত হবে। সাপোর্ট পাই গার্মেন্ট না, সাপোর্ট পাই এখন আমি একটু, কারণ একটু জানা দরকার, অনেকে বলুন। জানে না, দ্যাটস এ বিগ প্রবলেম। সাপোর্ট কমে যে সাপোর্ট কোথায় কোথায় কমে যাবে, যে ডিউটি ফ্রি কোটা ফ্রি এক্সিস পাই এলডিসি এক্সপোর্টের জন্য, সেটা আমরা পাবো না। সেটা হলে কি হবে, আমাদের এক্সপোর্টের উপর একটা চ্যালেঞ্জ আসবে। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বরটা হলো এক্সপোর্টে আমরা কিছু ইনসেন্টিভ দিই, সেটা আমরা দিতে পারবো না। এটাও এক্সপোর্টের উপর একটা চ্যালেঞ্জ আসতে পারে, ঠিক আছে? তারপরে যে জিনিসটা আসবে সেটা হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। কি আসবে? ফার্মাসিউটিক্যাল প্যাটেন্ট, আমরা এখন প্যাটেন্ট রাইট ফ্রি প্যাটার্ন পাবো না আর কি। মানে প্যাটেন্ট, কিন্তু জিনিস খেয়াল করেন, প্যাটেন্ট রেজিমটা আমাদের চালু করতে হবে। আমাদের যে কেউ যদি প্যাটেন্ট চায় বিদেশ থেকে, তাদেরকে আমরা প্যাটেন্ট দিতে হবে আর কি, সেটা আমাদের করতে হবে। আচ্ছা, এখন আমি এই 2টার ব্যাপারে পরে আলোচনা করি। তারপরে আসে হলো যে আমাদের ইউএনএ কন্ট্রিবিউশনটা বেড়ে যাবে, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কন্ট্রিবিউশন বেড়ে যাবে। কারণ ইউএনএর যে সব অর্গানাইজেশনগুলো, সেটা আমরা কন্ট্রিবিউশন দিই অনলি, আমাদের একটা সিলিং আছে 0.01% অফ টোটাল বাজেট, এর উপরে এলডিসিরা দিতে হয় না। আমি যখন গ্র্যাজুয়েশন করব, তখন কিন্তু আমাদের কি মানে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, তখন 0.1% আর ইয়ে থাকবে না, আরো বেশি তখন জমে, আমাদের 10 গুণ হয়ে যাবে, 10 গুণ। মানে 0.1% হয়ে যাবে তখন। 0.1% আরও বেশি হতে পারে, ঠিক আছে? তাহলে এখন এটা কি আমাদের উপর খুব আমাদের জিডিপি, আমাদের যে জিডিপি যত, সেই তুলনায় এটা কিচ্ছুই না। আমাদের যে বাজেট, সেই তুলনায় এই কিছু না। আগে হয়তো এখন আমরা $1 মিলিয়ন মতো দিই টোটাল, এখন হয়ে যাবে 10 মিলিয়ন দেবো। $10 মিলিয়ন বাংলাদেশের জন্য দেওয়া কোনো ব্যাপার না, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ব্যাপার না। এগুলো আমাদের এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পাই, বিভিন্ন ধরনের ট্রেনিংয়ে যেতে পারি, এগুলো আমাদের জন্য ইস্যু না, কারণ আমাদের মিটিংয়ে যায়, আমাদের নিজস্ব খরচে মিটিংয়ে যায় প্রচুর লোক, নিজের খরচে। অতএব এগুলো আমাদের জন্য কোনো ইস্যু না। আমাদের ইস্যুটা হলো মেইনলি এক্সপোর্ট এবং এখন ফার্মাসিউটিক্যাল। এখন খেয়াল করেন, এক্সপোর্টে আমি যে 1 নম্বর হলো যে আমি যেটা চ্যালেঞ্জ আমার আসবে, সেই চ্যালেঞ্জটা কোথা থেকে আসবে, যে ডিউটি ফ্রিটা আমি পাবো না। ডিউটি ফ্রি কত পাই? যেমন আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে 12%, কানাডায় 16%, হ্যাঁ, ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়া তো এলডিসি হিসেবে পাই আমরা, ওই সাবটার আন্ডারে। কানাডা আছে, জাপান আছে, ইউকে আছে। এখন এরা আমাদের আরও 3 বছর দিবে, 26 সালের পরে আরও 29-এর পরে, আর তো 3 বছরে কিন্তু লিভারেজ আমাদের আর একটু আছে আর কি। প্রবলেমটা কোথায়, যে এই যে 12% যে আমরা দিচ্ছি না, কিংবা 16% দিচ্ছি না, এটা হচ্ছে কি, এই যে 12%-এর আমার অ্যাডভান্টেজ কমে যাবে 16%, এটা আমি তো অন্য জায়গা থেকে আমাকে বের করতে হবে। এখন যেটা খেয়াল করেন, আমাদের কাস্টমসে, আমাদের যে কোনো ইভেন রেডিমেড গার্মেন্টসেরও কাঁচামাল ছাড়াতে কতদিন লাগে জানেন? কতদিন? এভারেজ 12 দিন, যেখানে কোনো ডিউটি আদায় হয় না, কিচ্ছু হয় না। এত সময় লাগে কেন তাহলে? সেটাই তো বুঝতে পারছি না, ক্যাপাসিটি কেন এটা কমাই, এটাই তো আমাদের কমাতে হবে।
এটা যদি আমি বাইরে, আমি সবসময় বলি যে বাইরে আমেরিকায় কিংবা ইউরোপিয়ান ইউনিয়নে ওদের যে কোনো এভারেজ রিলিজ টাইম কত জানেন? কত? 6 ঘন্টা। 6 ঘন্টা কোথায় আর 12 দিন কোথায়? সেটাই তো। অনেক সময়। তো 12 দিন মানে কি, 12 দিন যদি রেখে দেন তাহলে কি হবে? 4 দিন তো আমি ফ্রি পাই চিরাং পোর্টে, আর 8 দিন তো আমার তাহলে ড্যামারেজ দিতে হয়। তো আমার একটা কষ্ট। এটা কি একটা কৌশল যে ওই 8 দিন রেখে ড্যামারেজটা আদায় করবে এরকম? না না, সেটাই তো প্রবলেম। আমি বলি যে এটা 6 মাস 6 ঘন্টা, তার 1 দিনের মধ্যে তুমি ছেড়ে যাওয়ার ব্যবস্থা করো। এর মধ্যে যদি এমন কিছু থাকে পেরিশেবল, 12 দিন ধরে থাকলে পেরিশ। না তাহলে তো অবস্থা খারাপ, সেটা তো থাকতে হবে। এখন জিনিসটা হলো কি যে বিএসটি বলে আমাকে তো সব চেক করতে হয়। তাই আমি বললাম যে দেখো, আমেরিকায় ইউরোপে কি খারাপ জিনিস কানে নাকি? ওরা তো সব জিনিস কন্ট্রোল করে আনে। তা আমরা কি তোমাদের সব জিনিস এবারে পুরোটা চেক করতে হবে? তাহলে তো মাল ছাড়তেই পারবে না। অতএব তুমি চিন্তা করো একটা মেকানিজম ডেভেলপ করে কীভাবে তাড়াতাড়ি ছাড়ানো যায়। এবং আমার ধারণা যে আমি যদি কাস্টমসের এইটা সেটেল করতে পারি, আমার অটোমেটিকলি 5 to 10% আমার এফিসিয়েন্সি বেড়ে যাবে, কস্ট কমে যাবে। এখানে কি মানে করাপশনের কোনো ব্যাপার থাকতে পারে? কারণ থাকতে পারে, আমি দীর্ঘ সময় আটকে রেখে থাকতে পারে, করাপশনের অনেক একটা কিছু সুযোগ আছে। নিলাম। আমাকে তো ওইগুলোকে স্ট্রিমলাইন করতে হবে। আমাদের তো পলিসি ইমপ্লিমেন্টেশন করতে হবে, পলিসি রাখতে হবে যে এই পলিসিতে আমি যাব, তাহলে হবে কি করাপশন অনেক কমে যাবে। মানে সেটার সাথে মানে মানে এই জিনিসগুলো আমাদের এনশিওর করতে হবে এলডিসি সাকসেসফুলি গ্রাজুয়েট হওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই, আমাদের এটা না হলে প্রস্তুতির কিন্তু কম্পিটেন্স বাড়বে না। তো আমাদের ইটস বিন 8 ইয়ার্স, মানে হ্যাঁ সেটাই তো বলছি, মানে আমরা এই যখন কাজই এখনো হচ্ছে না, আমরা এখনো পর্যন্ত হয়নি। আমি কিন্তু সিঙ্গেল উইন্ডো যেটা আমরা বলছি, সিঙ্গেল উইন্ডো মানে এক কাস্টমস মানে ইয়েতে ইম্পোর্টের জন্য, সিঙ্গেল উইন্ডো এক্সপোর্টের জন্য, মানে এক জায়গায় আমি সব পোস্ট করবো, সেখান থেকে সব যাবে আর কি। তাহলে হবে কি দেখবেন সব অটোমেটিক যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু এই ওয়ান স্টপ সার্ভিসের কথা তো অনেক বছর ধরে শুনছি। ওয়ান স্টপ সার্ভিস হলো আমার বিনিয়োগে, হ্যাঁ, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আমি পোর্টে পোর্টে বলছি, পোর্টে আমি যদি এটাকে ওয়ান স্টপ দিয়ে আনতে পারি এবং আমি যদি টার্গেট নিই একবারে 1 ঘন্টা 1 দিনের মধ্যে আমি সমস্ত মাল খালাস করবো, 1 দিনের মধ্যে যখনই আসবে 1 দিনের মধ্যে খালাস করবো, এটা আমার টার্গেট। এটা যদি করতে পারি তাহলে দেখবেন যে এফিসিয়েন্সি, আমাদের ট্রেড কস্ট অনেক কমে যাবে এবং আমাদের যে কস্ট অনেক বেড়ে যাবে। এটা হলো 1 নম্বর। এটা আমরা এখনো পর্যন্ত কিন্তু ফুললি ইমপ্লিমেন্ট করতে পারিনি। এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা হলো যে ট্রেড লজিস্টিক্স। এখনও কিন্তু অনেক জায়গায় প্রবলেম আছে, অনেক জায়গায় প্রবলেম আছে। আমি বিজনেস অ্যাজ ইট ইজ, আমি একটা জিনিস মধ্যে বুঝি না। আমি তো ইম্পোর্টের এই ট্রেড নিয়ে অনেকদিন কাজ, আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা এক্সপোর্ট রেজিস্ট্রেশন, এটা কেন দরকার? কেন দরকার? কোনো দরকার নেই। যার ইচ্ছা আনবে, যার ইচ্ছা পাঠাবে। কেন ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হলো? কেন ইম্পোর্টে যার ইচ্ছা আনবে, অসুবিধা আছে কোনো? আমি যেটা দরকার সেটা তো আমার বলাই আছে যে এক্সপ্রেসিভ তোমাকে একটা ইম্পোর্ট পারমিট নিতে হবে। হ্যাঁ, আমি তো জানি এটা তো এত সোজা না। আপনার চেম্বারের মেম্বারশিপ এটসেট্রা অনেক রকম কাগজপত্র লাগে একটা আইআরসি ইআরসি পাইতে। হ্যাঁ, কি দরকার আমার? আপনার এটা চেম্বারের মেম্বার হতে হবে, এই আমার আইআরসি দরকার কেন? শর্ত পূরণ করতে হয়। কেন দরকার আমার? একজনের ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, দ্যাট মিন সে ব্যবসা করে, তো সে আনবে, দ্যাটস অল। আমার আইআরসির দরকার নেই তো। কেন আমার আইআরসির দরকার? আমার ইআরসির দরকার নেই। আমি যে আইআরসি 1950 অ্যাক্ট, এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950, সেটা আন্ডার করা, সেটা তো পাকিস্তানে কাজ করছে। পাকিস্তানে আইআরসি দরকার, হ্যাঁ, অনেকে উঠিয়ে দিয়েছে। ভ্যাট থাকলেই হবে, ভ্যাট মানে বিন যেটা, সেটা থাকলেই তাদের, মানে বিন থাকা মানে কি তার বিজনেস করার একটা রাইট আছে। তা ব্যাস, আমার আর দরকার নেই তো। আমার তো আগের মতো ইম্পোর্ট অত কন্ট্রোলের মধ্যে নেই, ইম্পোর্ট তো এখন ফ্রি, আমার দরকার নেই তো। আমি এগুলো সোজা করে দিই। আমি অনেক কাজ, আপনি চিন্তা করতে পারেন যে অনেক জায়গায় আছে একটা সার্টিফিকেট নিচ্ছেন, সে আপনার ফায়ার সার্টিফিকেট, হ্যাঁ, ফায়ার সেফটি, পরিবেশ ছাড়পত্র আছে। পরিবেশ ছাত্র 1 বছরের জন্য দেয়। ফায়ার সেফটি কতদিনের জন্য যায় জানেন? 30শে জুন ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আপনি যদি ফায়ার সার্টিফিকেট পান হলো ফেব্রুয়ারি মাসে, ওটা 30 জুন পর্যন্ত পাবেন, মানে একটা ফিসকালের জন্য দেয়। হ্যাঁ, তাই এটা কি করে হয়? আপনি করেন, যেদিন দেবেন সেখান থেকে 1 বছর, আপনার কেন 30 দিনের জন্য করতে হবে? ওই ফিসকাল ইয়ার পর্যন্ত করতে হবে, কোনো দরকার নেই। অনেক ধরনের, আপনি অনেকে বলে সবাই তো ম্যাক্রো লেভেলে আলোচনা করে, মাইক্রো লেভেলে কেউ দেখে না।
এই আমি ছোট কিন্তু ছোট এটা বাধা। খুবই ইন্টারেস্টিং দেখেছি। আমি এক জায়গায় দেখেছি যে এটা হলো ইয়ে আনতে হবে, পেস্টিসাইড যারা প্রডিউস করে তাদের র মেটেরিয়াল যদি আনতে হয়, তারা ইয়ে নির্দিষ্ট করে দেয়, সোর্স। তা আমি বললাম যে সোর্স নির্দিষ্ট তুমি করতে পারো না, তুমি তো একটা WTO এগেনস্টে কাজ করছো। তুমি বলে দাও যে এই যে ইয়েটা আছে সেটা হলো এরকম, যে এই এই টেকনিক্যাল কোয়ালিটিতে আসবে এই সে। কোয়ালিটিটা আসছে, ব্যাস, আর কিছু দরকার যেখানে নেই। ভালো তুমি পাবে তো সেখান সোর্স থেকে। নির্দিষ্ট করে দিতে পারো না। তারপরে সে যখন আনবে তখন বলে ইয়ের পারমিশন লাগবে যে এটা ঠিক মতো ইউজ হবে কিনা, মিনিস্টার অফ এগ্রিকালচারের। আমি এটা দরকার কি? সে তো ওই গ্যারান্টি দিচ্ছে, গ্যারান্টি নিলে তো ওর ভ্যাটের লোকজন আছে, কাস্টমসের লোকজন আছে, তারা চেক করতে পারবে। আপনার এটা দরকার কি? আপনি পরবর্তীতে জিজ্ঞেস করেন, আপনি কি করে আগেই বুঝবেন সে ওটার জন্য ইউজ করবে কিনা? মানে এগুলো তো নানা রকম অশুল্ক বাধা তৈরি করে রাখা হয়েছে ব্যবসা। সেটাই তো মানে আমি বলছি যে এইগুলো যদি আমি ঠিক করি তাহলে কিন্তু আমি অনেক এফিসিয়েন্সি বাড়াতে পারি। এবং আমি যেটা ইয়ে বলে যে ইন্ডাস্ট্রির অনেক ইন্ডাস্ট্রির কথা, আপনি এগুলোকে সেটেল করে দেন, আমাকে যেন পলিসি নিয়ে সরকারের পিছনে ঘুরতে না হয়। এই জন্য হয়তো লোকে আমাকে বলে যে হ্যাঁ এই জন্যই হয়তো বলে যে ইজ অফ ডুইং বিজনেস ইজ টাফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে, এবং কস্ট অফ ডুইং বিজনেস ইজ মানে হাইয়েস্ট। এবং আপনি দেখবেন যে যখন যদি এটি তার যদি ঘুরতে নেয়, সে তো তার এফিসিয়েন্সি বাড়ানোর পিছনে অনেক বেশি জোর দিতে পারে, অনেক সময় পাবে। তারও তো এফিসিয়েন্সি বাড়াতে হবে, নজরুরি যে সেই সরকারের ইয়ে হলো, তার তো তাকে এই এফিসিয়েন্সি বাড়ানোর পিছনে তাকে জোর দিতে হবে। আপনি চিন্তা করেন যে, খেয়াল করেন আমাদের দেশে, আমি কিন্তু এটা অনেকদিন ধরে বলছি, আমাদের দেশ দেখবেন টার্সারি এডুকেশনের প্রতি সবার নজর, বিএ পাস করতে হবে, ইউনিভার্সিটি বুড়ি বুড়ি ইউনিভার্সিটি বেরোচ্ছে। এই যে যারা বেরোচ্ছে, যারা তাদের স্কিল কতটুকু, কোথায় স্কিল তাদের? বাংলাদেশের স্কিল একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে বিদেশে যেসব মানুষ যায় সেখানে। বিদেশের না, বাংলাদেশের জন্য আমি চিন্তা করছি, বিদেশে তো পরের কথা। মানে যে এমএ পাস করে তো জাহাজে করে ইউরোপে যেতে চায়, মানে তার মানে তো তার স্কিল সেট। বিএ পাস করে কি হয়? সরকারি অফিসের পিএন হয়। তো তার এই টার্সিয়ারি এডুকেশনের দরকার কেন? বাবা মারা চায় হয়তো সম্মান। তাহলে কি হচ্ছে? তাহলে আপনি কি আমার তো স্কিল দরকার। আপনি যদি বলেন ইভেন যারা ইন্ডাস্ট্রিতে যায় তারা কিন্তু 1 বছর ধরে আবার ট্রেনিং করে, মানে 1 বছর 2 বছর লাগে। টারশিয়ারি এডুকেশন তো ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত না। না, তা আমাদের এই মেন্টাল সেন্স তো চেঞ্জ করতে হবে। আমাকে স্কিল, এই কি বলবো, এটাকে বলে ভোকাবুলারি এবং টেকনিক্যাল এডুকেশনে নজর দিতে হবে। ওটা যাচ্ছেই না। আপনি চিন্তা করেন যে গার্মেন্টস ডেভেলপ করেছে, কি জন্য করেছে? স্কিল সেট থাকার কারণে। কিসের স্কিল? আমার মহিলাদের সেলাই করার স্কিল। এই তো, ওটা যেহেতু আছে, এখন আপনি কিন্তু এর পর্যায়ে বলে ডাইভার্সিফিকেশন হচ্ছে না কেন? হবে না। না, বাংলাদেশে তো সব ম্যানেজমেন্ট এবং হাই অফিসিয়াল গার্মেন্টস সব দেখে শ্রীলঙ্কান। হ্যাঁ, ইন্ডিয়া। হবে না। কারণটা হলো, কারণ আপনি আর স্কিল ডেভেলপ করার কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না। আপনার তখন স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগ নিতে হবে। এবং এটা কিন্তু ইয়ে না, মানে এই যে স্কিলটা ইনশিওর করা, যে স্কিলের দিকে মানুষজন ঝুঁকবে, এটা কিন্তু একটা প্রসেসের ব্যাপার। যেমন ওই যে আপনি বললেন না, সবাই এমএ পাস হতে চায়, আমার ছেলে বিএ পাস, আমার ছেলে এমএ পাস। এখান থেকে তো মেন্টাল সেরবে, সে যখন যে চিন্তা করবে যে আমি যদি একটা টেকনিক্যাল এডুকেশন নেই আমার ইনকামটা অনেক বাড়বে, অথবা আমি টেকনিক্যাল এডুকেশনে যাবো, এটা তো কেউ যাচ্ছে না। আচ্ছা, আমরা ছিলাম তো এলডিসির আলোচনায়, সেখান না, থেকে সেটা পর্যন্ত বলছি। এলাম না, আমি বলছি যে এই স্কিল ডেভেলপমেন্টে যদি আপনি না করেন তাহলে আপনি ডাইভার্সিফিকেশন করতে পারবেন না। তো এটা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। যে গ্র্যাজুয়েশন যদি করতেই হয় তাহলে আমাকে এই স্কিল ডেভেলপমেন্টে যেতে হবে। এবং এটা কিন্তু খুব সহজে হবে না, মানে খুব তাড়াতাড়ি হবে না। এর একটা প্রসেসের মধ্যে নিতে হবে, একটা পলিসি নিতে হবে। এটা তো আমরা সবসময় জানি যে আমাদের স্কিল সেটের অভাব। আমরা সবসময় বলি, সেমিনারে সবাই আলোচনা হয়, রাজনীতিবিদরাও বলে যে আমাদের স্কিল বাড়াতে হবে, কিন্তু আসলে উদ্যোগটা নেই কেন? এটা একটা বড় প্রশ্ন। না, কারণ এটা হলো উদ্যোগ, এটা হলো আমাদের। এবং দেখেন বিগত সরকারের আমলে আমার প্রত্যেকটা জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, যেখানে আপনার সেই সকল টারশিয়ারি এডুকেশন ছাড়া আর কিছু পাওয়া যায় না। খেয়াল করেন, ওটা এবং ওটার ডিমান্ড আছে, খেয়াল করেন, ওখানে সবাই ভর্তি হচ্ছে। তাহলে এটি সোশ্যাল প্রবলেম। সেটাই বলছিলাম যে বাবা মা চায়, হ্যাঁ, ছেলে এটা সোশ্যাল প্রবলেম। ও মনে করছে যে টেকনিক্যাল এডুকেশন গেলে সে খুব একটা বড় হবে না, ইটস এ সোশ্যাল প্রবলেম।
আপনি চিন্তা করেন যে বাইরে অন্যান্য দেশে উন্নত দেশে টার্সারি এডুকেশন কত পার্সেন্টেজ হয়? এবং খুবই এক্সপেন্সিভ, হ্যাঁ, এক্সপেন্সিভ এবং বেশি চাইলেই জানা করতে পারে কিন্তু না। 10-20% টোটাল যারা এই ইয়ে পাস করে, মানে এই আমাদের ইন্টারমিডিয়েট যেটা এই, তারপরে পরে ম্যাক্সিমাম 10-20%। এবং আমি অনেক দেশ কিন্তু এরকম করেছে, একবারে রেস্ট্রিক্ট করে দিয়েছে যে এত পার্সেন্টের বেশি টার্সারি এডুকেশনে যেতে পারবে না। তার আমাদের তো এই সোশ্যাল প্রবলেমকে আমাকে অ্যাড্রেস করতে হবে, এবং সেই জন্য এটার জন্য কিন্তু এত সোজা না, এটা সময় লাগবে। এটা রাতারাতি চেঞ্জ হবে না। রাতে আমি আপনি হয়তো আমাদের সন্তানদের টার্সিয়ারির বাইরে দিতে চাইবো না। আমার সঙ্গে সেটাই তো প্রবলেম। আমি অনেক বলছি যে অনেক ছেলেই কিন্তু যারা ইনকাম করে, মনে করেন যে ইয়েতে দেখেছি যে তারা কিন্তু অনেকে আছে 9-10 পাস করে কিন্তু ভালো ইনকাম করছে। ভালো ইনকাম করছে আইটিতে, টেকনিক্যাল নলেজ আইটি ইনকাম করেছে, তার টেকনিক্যাল নোহাউটা আছে, দ্যাটস অল। আর কিছু দরকার হয় না ওখানে, তার তো আর কিছু দরকার হয় না, টার্সিয়ারি এডুকেশন দরকার না, তারগুলো টেকনিক্যাল নলেজটা থাকলেই হবে। আচ্ছা, আমরা একটু শেষের দিকে যাই। আমি একটা শেষ ইস্যু তুলতে চাই যে এই এলডিসি নিয়ে যে কথা হলো, আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করলাম, সলিউশন কি? ধরেন আমরা নভেম্বরে কি এলডিসিতে ঢুকে যাচ্ছি বা বেড়ে যাচ্ছে কিনা হ্যাঁ, আমরা এখনো জানি না। এখন জিনিসটা যে আমি একটু বলতে চাইছিল যে আমরা তো রিকোয়েস্ট করেছি, একটা রিকোয়েস্ট করেছি যে তোমরা দেখো যে আমাদের কাছে মনে হচ্ছে যে এখন আমরা যদি যাই তাহলে আমাদের জন্য প্রবলেম হবে। কারণ আপনি নিজেই বলছেন আমরা প্রস্তুত না, হ্যাঁ, বিজনেসম্যানরা চাচ্ছে না, সরকারও চাচ্ছে না। তারপরে আবার যেটা হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন যে এই তো আমি ডিউটি ফ্রি করার পরে তারপরে চিন্তা করে দেখেন আমাদের যারা ইন্ডিয়া আমাদের কম্পিটিটর, তা সে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকের সাথে একটা এফটি করেছে এবং যেদিন থেকে এটা কার্যকর হবে সেদিন থেকে ওরা সব ডিউটি ফ্রি পেয়ে যাবে। মানে আমাদের কম্পিটিশন আর বেড়ে গেল, অনেক বেড়ে যাবে। ওতে এগুলোর ধাক্কা সামলাতে তো আমাদের সময় চলে যাবে। সেই জন্যই আমরা বলছি যে একটু 3 বছরের জন্য আর একটু আমাকে ভিজিট স্পেস দাও। পাওয়ার আশা আছে? নট শিওর। তার মানে আমরা এলডিসি থেকে বেরিয়ে গেলে মানে আরেকটা বিপদ, সেসব বিপদ নিয়ে প্রথম থেকে আলাপ করছি, মানে এটা আরেকটা বিপদ, যে কারণ যেহেতু আমরা প্রস্তুত না, যেহেতু আমাদের ব্যবসা কিন্তু আমাদের কথা হচ্ছে আমার ইয়েটা হলো যে আমরা কিন্তু চাপে, আমরা জাতিগতভাবে আমরা কি জানেন, আমরা প্রোঅ্যাক্টিভ না, আমরা রিঅ্যাক্টিভ। মানে ঘটে যাওয়ার পরে রিয়াকশন নেই, এবং রিয়াকশন করে এখন তো আমরা ঠিকই বুঝতে আছি, হ্যাঁ সেটা কিন্তু দেখেছি আমি। হ্যাঁ, কিন্তু প্রোঅ্যাক্টিভ না, কেউ প্রোঅ্যাক্টিভ চিন্তাও করে না। আমি তো অনেকদিন ধরে সরকারের সাথে কাজ করছি, বিভিন্ন প্রোঅ্যাক্টিভ কেউ চিন্তা করে না। আমি এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমি বড় প্রেজেন্টেশন তৈরি করছি, প্রস অ্যান্ড কনস, কী হলে কী হবে। জানে আমি অনেকের সাথে আলাপ করতে গেছি, চলেন একটু বসি, কেউ বসেনি। তা কী বলবো, কেউ বসে না। এখন কি এরকম ব্যাপারটা? কেউ বসে না, সবাই পারসেপশনের উপর কাজ করে। আমার তো একটা হিসাব ছিল যে আমি যদি গ্র্যাজুয়েশন করি তাহলে কেমন হতে পারে, গ্র্যাজুয়েশন না করলে কেমন হতে পারে, 3 বছর আমি যদি চাই তাহলে এটা কেমন হতে পারে, আমি কি পাবো না, আবার যদি গ্র্যাজুয়েশন করতে তাহলে আমাদের কী করতে হবে নভেম্বরে, এগুলো তো বসতে চেয়েছিলাম। কেউ বসে না, সবাই পারসেপশনের ভিত্তিতে কাজ করে। আপনি কী বলবেন? এটা একটা বিগ প্রবলেম। আমরা যদি আগে থেকে চিন্তা করতাম তাহলে কিন্তু লাভ হতো। আমাদের যে কোনো জিনিস বলছি, এই যেমন মনে করেন যে পেঁয়াজের দাম বাড়ছে, হঠাৎ করে বাড়লো না, এটা কিন্তু আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারতাম। কিচ্ছু না, আপনি শুধু কী করবেন, কিছু না, ইন্ডিয়ার টোটাল ওদের ক্লাইমেটের অবস্থা কী হয় এটা আপনি ক্লাইমেট প্রোডাকশন না, ক্লাইমেটের উপর নির্ভর করে যে আপনি বুঝবেন যে ইন্ডিয়া এখন রেস্ট্রিকশন ইম্পোজ করবে কিনা আরও 1 মাস পরে, এটা কিন্তু আপনি বুঝতে পারেন। তখনই কিন্তু আপনার চিন্তা করতে হবে যে হ্যাঁ এখন পেঁয়াজের দাম বাড়তে পারে। আপনি কিন্তু অনেকগুলি প্রেডিক্ট করতে পারেন। আমরা যদি এগুলো করতে পারতাম না ঠিক মতো, তাহলে কিন্তু অনেক এফেক্টিভ পলিসি নেওয়া যেত। তো প্রবলেমটা কি যে আমরা তো প্রোঅ্যাক্টিভ না, আমরা অলওয়েজ রিঅ্যাক্টিভ। আমি দেখেছি এরকম, মনে করেন আমি আমার সেক্রেটারি, মনে করেন একজন সেক্রেটারি, তার মানে তার ন্যূনতম থেকে একটা কাজ দিল যে এই কাজটা করতে হবে,
সেক্রেটারি যদি জিজ্ঞাসা না করে ওই কাজটা পাওয়া যাবে না। আর যদি ভাই কাজটা কোথায় একদিনের মধ্যে দিয়ে দাও, দেখবেন একদিনের মধ্যে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হয় বাংলাদেশে। এবং এখান থেকে আমাদের বেরোতে হবে, আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে সবাই। ইটস নট অনলি প্রাইভেট সেক্টর, সবাইকে প্রোঅ্যাক্টিভ হতে। আশা করি আমরা আমাদের সবার সব উদ্যোগ উদয় হবে, প্রোঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ থেকে আমরা প্রোঅ্যাক্টিভ জাতিতে পরিণত হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তফা আবিদ খান আমাদের এই পডকাস্টে আসার জন্য। কথা চলুকের আজকের পডকাস্টে আমাদের অতিথি ছিলেন ডক্টর মোস্তফা আবিদ খান। ধন্যবাদ আমাদের এই পডকাস্টটি দেখবার জন্য।